নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে রবীন্দ্র অবগাহন পর্বের যে ধারাবাহিক আলোচনা চক্র আমরা এ যাবৎকাল করে আসছি, আজ তার একটি বিশেষ দিন। আ আমরা আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি, আমার মনে হয় যে রবীন্দ্র চর্চা এবং চর্চার সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন, তাদের কাছে এ নাম অত্যন্ত পরিচিত। তার যে বিপুল কাজের পরিসর, সেক্ষেত্রে আমরা তার কথা বারে বারে মনে করি। আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট শিল্পী এবং শিল্প সমালোচক সুশোভন অধিকারী। আমরা তাদেরকে অবগাহনে আন্তরিক স্বাগত জানাই। আসলে সুশোভনদার পরিচয় নতুন করে কিভাবে দেব আমি জানি না, কিন্তু এই মানুষটি কলাভবনে ছাত্র হিসেবে কাটিয়েছেন, সেখানে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন এবং পরবর্তীকালে তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘকাল কলাভবনের দায়িত্বে ছিলেন। তার অগণিত ছাত্রছাত্রীরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আমরা তার গ্রন্থের কিছু ছবি এখানে শুরুতেই দেখিয়েছি। এর বাইরেও তার একাধিক গ্রন্থ রয়েছে, মৌলিক গ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ রয়েছে। তার লেখালেখি আমাদের বাংলা এবং বাংলার বাইরের প্রথম সারির বিভিন্ন সংবাদপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আপনারা জানেন, দেশ, আনন্দবাজার থেকে শুরু করে, এবং তার যারা অগ্রজ তাদের কথা জানবার জন্য আমাদের সুশোভনদার লেখা কাছে ফিরে যেতে হয়, তার লেখা পড়তে হয়। আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে অবগাহনে তিনি তার যে ব্যস্ততার সময় থেকে আমাদের জন্য সময় বার করেছেন। আমি তার কাছে বিশেষ কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি। তো আজকে তার মূল যে আলোচনার বিষয়, আমরা শিরোনাম রেখেছি ছবি আঁকিয়ে রবি ঠাকুর। সুশোভনদার কাছে আমি এবার সরাসরি চলে যাব। সুশোভনদা প্রাথমিক কিছু কথা নিশ্চয়ই বলবেন এবং তারপরে আমরা তার যে ছবি চিত্র প্রদর্শনীও রয়েছে, সেটি আমরা তার অনুমতিক্রমে আমরা দেখাতে থাকবো। সুশোভনদা, আপনি। নমস্কার, সকলকে স্বাগত এবং অবগাহন পত্রিকার পক্ষ থেকে আমাদের স্নেহভাজন অরিন্দ্রজিৎকে অনেক অভিনন্দন। ও একটা অত্যন্ত ভালো কাজ করছি, অত্যন্ত অল্প পরিসরেও যেভাবে এটাকে এগিয়ে নিয়ে গেছে সেটা সত্যিই বেশ মানে চমকে দেওয়ার মতো। তো আজকে আমাকে ও এখানে আমন্ত্রণ জানিয়ে আমিও ভীষণ খুশি এবং আনন্দিত, এবং এরকম একটা প্ল্যাটফর্ম থেকে বলতে পেরে আমারও ভালো লাগছে। তো আজকে আমার বিষয় সভাপতি রবীন্দ্রনাথের ছবি, যেটা বললো অরিন্দ্রজিৎ, রবীন্দ্রনাথের ছবি চিত্রকলা নিয়ে আমি নাম ঠিক করেছি ছবি আঁকিয়ে রবীন্দ্রনাথ, ছবি আঁকিয়ে রবি ঠাকুর। তো ছবি আঁকিয়ে রবি ঠাকুর, সত্যি তো রবি ঠাকুর ছবি আঁকি শব্দটা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি। ছবি আঁকিয়ে রবি ঠাকুর বলতে গিয়ে একটু সহজে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। চিত্রকলা বললে যে একটা সিরিয়াসনেস একটা এসে যায়, একটা ভীষণ ক্যানভাসের সামনে দাঁড়িয়ে এক গম্ভীর মুখ করে কেউ ছবি এঁকে যাচ্ছে, এটা মনে করছি। ছবি আঁকিয়ে বলতে গেলে রবীন্দ্রনাথ যেন খেলার ছলে ছবি এঁকেছেন, বারবার আমি বলেওছেন এটা খেলা, সত্যি খেলা। ইংরেজিতে অনেকে বলে থাকেন যে ইটস এ প্লে, বাট ভেরি সিরিয়াস প্লে, অত্যন্ত একটা সিরিয়াস খেলা, যেটা হচ্ছে জাস্ট আঁকিবুকি কাটা দিয়ে শুরু হলো, তারপরে যে জায়গায় উনি গেছেন এবং ভাবনার যে জগতে ওনার বিচরণ, সেইটাই তো সত্যি আমাদের অবাক করে বটেই। কারণ আমরা সবাই জানি, ওকে তো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এই ছবি আঁকার দরজা উনি খুলেছিলেন, প্রত্যক্ষভাবে খুলেছিলেন
প্রায় 70-65 বয়সে, 65-66 বছর বয়সে উনি কাটাকুটি শুরু করলে। তার একটু আগে হয়তো কাটাকুটি সেদিক থেকে বলতে গেলে অনেক আগেই শুরু করেছেন, কিন্তু সেই কাটাকুটিগুলিকে আমরা ছবি আঁকার সিঁড়ি হিসেবে ততটা ভাবতে পারছি না, কারণ এই 20-এর দশক থেকে ওনার কাটাকুটিটাও পরিবর্তন হচ্ছে। সেইখান থেকে আমরা ধরবো 20-এর দশকের কাটাকুটির পর্ব থেকে ছবি আঁকিয়ে রবীন্দ্রনাথের সূচনা বলে আমাদের মনে হয়। তো একটা দুটো ছবি আমরা একটু দেখে নিই, তারপরে আমরা কথা বললে সুবিধা হবে। শুরুতে ছবি তো ভিজুয়াল দিক, ছবি তো শব্দ দিয়ে তৈরি হয় না, ছবি তৈরি হয় রং দিয়ে, রেখা দিয়ে, আকার দিয়ে। সেখানে আমরা যদি একটা দুটো ছবি দেখে নিই আমাদের সুবিধা হবে, তাহলে ভাবতে সুবিধা হবে, তার ছবির জগতে প্রবেশ করতে সুবিধা হবে। এই হচ্ছে তার মুখচ্ছবি আজকের অনুষ্ঠানে। ছবি আঁকিয়ে রবি ঠাকুর, যদিও উনি এখানে খুব সিরিয়াস মুখ করে বসে আছেন, এটা হাতে একটা কবিতার বই, কিন্তু ছবিটা এত ভালো, ফলে এটাকে আমি ইউজ করেছি আমার বলার প্রাথমিক পর্ব হিসেবে। এর মধ্যে আর একটা জিনিস আছে, রবীন্দ্রনাথ আমরা জানি রবীন্দ্রনাথ যখন ছবি এঁকেছিলেন তখন শুরুতে আমাদের দেশের মানুষের কাছ থেকে কোনো সমর্থন পাননি, কোনো কি বলবো, তারা কেউ স্বীকার করেন। রবীন্দ্রনাথ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন আমাদের ছবি আঁকার দৃষ্টির সীমাবদ্ধতা দেখে, চিত্র বিষয়ক দৃষ্টির সীমাবদ্ধতাকে রবীন্দ্রনাথ অত্যন্ত কি বলবো মনে করেছিলেন আমাদের ছবিতে একবার চোখ তৈরি হয়নি। এই প্রসঙ্গে একটা কথা বলে নিলে মন্দ হয় না। আমরা জানি যে উনি ছবি আঁকার, এটা একটু একটু এগিয়ে গিয়ে জাম্প কাটের মতন বলছি, ওনার ছবি আঁকা শুরু হলো এরকম 26-27 সালে, 28 সালে একদম প্রত্যক্ষ তারিখ যুক্ত ছবি পাচ্ছি, কিন্তু ছবি এক্সিবিশন হলো 30-এ প্যারিসে। একে প্রথম কি উনি ছবি দেখালেন? আগে কখনো ছবি দেখাননি? হ্যাঁ, উনি কিন্তু বঙ্গলক্ষ্মী পত্রিকা ওনার একটি ছবি ছেপেছিলেন। সেই বঙ্গলক্ষ্মী পত্রিকা ছাপার পরে কি ভয়ানক রিয়াকশন হয়েছিল সেটা আমি আপনাকে জানিয়ে দিই আপনাদের। আনন্দবাজারে 4 ডিসেম্বর 1928 তারিখে এর রবীন্দ্রনাথের ছবির বিরুদ্ধেই বলবো, ছবির প্রসঙ্গে একটা আশ্চর্যজনক প্যারাগ্রাফ বেরিয়েছিল। কি সেখানে লেখা হয়েছিল, অগ্রহায়ণ সংখ্যার বঙ্গলক্ষ্মীতে আর্ট পেপারে ব্রোঞ্জ ব্লু কালিতে আঁকা একটি ছবি দেখিয়া ভাবিতেছিলাম সম্ভবত এটা একটি সদ্য উৎপাটিত পেঁয়াজ অথবা গোল মূলা, কিন্তু পরে নিচে লেখা দেখিয়া বুঝিলাম এখানে কবি সম্রাট রবীন্দ্রনাথ অঙ্কিত গ্রামের মেয়ে। নাম পরতাপ মাত্র আমাদের দিব্যদৃষ্টির উদয় হইল। আবিষ্কার করিলাম লীলায়িত হস্তযুগল, কুঞ্চিত লুলিত শাড়ি, ভঙ্গিতরে ধনুবঙ্কিম দেহযষ্টি। বুঝিলাম হ্যাঁ, গ্রামের মেয়ে বটে। কবির লেখনী যেমন জয়শ্রী বহন করিয়া আনিয়াছি, তুলিকাও তেমনি ভক্তজনকে রঙের খেলা দেখাইয়া মুগ্ধ করুক। এই যে অসম্ভব বিদ্রুপাত্মক ভঙ্গি ওনার এই ছবি নিয়ে, সেইতে উনি অত্যন্ত আহত হলেন, এবং সেই যে উনি ছবির তরঙ্গ বন্ধ করলেন আর আমাদের দেশের মানুষের কাছে খুললেন না। আমরা অনেকে বলেন না, কেন রবীন্দ্রনাথ এই করলেন, সেখানে বিদেশের কাছে কেন নিলেন। সত্যি সত্যি তাই, এই আঘাত ওনাকে ভীষণভাবে বেজেছিল। উনি স্ট্রেট ছবি নিয়ে গিয়ে প্যারিসে এক্সিবিশন করেছিলেন, কিন্তু সেটা অনেক পরের কথা। তার আগে আমরা একটা দুটো ছবি দেখে নিলে আমাদের বুঝতে আমাদের তার ইয়ের দিকে সুবিধা হবে। ওনার রঙের প্যালেট, সেটা একটু আমাদের দেখা দরকার। ওনার ছবি কি করতেন, এরকম প্যালেটের মধ্যে কিছু গুঁড়ো রং, কিছু কিছু রং শক্ত হয়ে গেছে, পাথরের টুকরো, ছবি কাগজ রং উঁচু হয়ে গেলে ঘষে দেবার জন্যে, এখানে দুটো কলম আছে, কাঁচের উপরে রং গোলা হয়েছিল, এগুলো সব অন্য সংগ্রহে আছে। এইসব রং ওয়াটার কালার এবং কিছুটা পেলিকান পেইন্টিংয়ের অংশ করা আছে। এই রঙের শিশিগুলো এইগুলো একদম রবীন্দ্রনাথের নিজের ব্যবহার করা, এগুলো কোনো আলাদা করে সংযোজন নয়, ওনার সংগ্রহ থেকে নিয়ে কতগুলো সাজিয়ে তোলা ছবি। আমরা পরের ছবির দিকে যাই, দেখবো যে ওনার ছবির শম্ভু শাহর আঁকার ছবি। প্রথমটা মুকুলদের
তোলা ছবি। 1928 সালে রবীন্দ্রনাথ তখন ছবি আঁকার শুরুতে মুকুলদের অধ্যক্ষ ছিলেন, যখন কলকাতা গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ছিলেন, যখন ওর উপরে দোতলার একটি ঘর রবীন্দ্রনাথ অসম্ভব পছন্দ করতেন, কারণ এই ঘরে সকলে যাতায়াত থেকে আটকানো যেত। উনি মনের আনন্দে ছবি এঁকেছেন। দেখুন পাশে কতটা কাগজ কলম ছড়িয়ে পড়ে, একদম আর্টিস্ট ইন দ্য স্টুডিও বলে বিদেশিরা যেমন বলে না, একদম সেই রকম। পাশের ছবিটা বরং একটু সাজানো, একটু শম্পুষা ওকে সাজিয়ে ছবিটা তুলেছিলেন, একটু উনি আঁকছেন সেই ভঙ্গিটা। কিন্তু এই প্রথম 1 নম্বর ছবিটা কিন্তু একদম ওনার গভর্নমেন্ট কলেজের সে ঘরে বসে তোলা ছবি। শিশির মধ্যে অজস্র তুলি এবং সামনে ছড়ানো হয়েছে রং। 1928 সালের জুলাই মাসে, তখনও রবীন্দ্রনাথ জাস্ট পাণ্ডুলিপির কাটাকুটি থেকে সাদা কাগজ নিয়ে ছবি আঁকতে শুরু করেছেন। কাগজের পটটা দেখতে পাচ্ছি, সম্ভবত একটা মুখমণ্ডল গড়ে উঠছে ওনার কাগজে। টার্চা করে যে কাগজটা বোর্ডের উপর রাখা রয়েছে, আন্দাজ করা যায় একটা মুখমণ্ডল আঁকছেন সেই কাগজের ওপরে। আমরা পরের ছবির দিকে যাই একটুখানি, দেখি আর একটু কিছু। এইবার ওনার ছবির পর্ব শুরু হয়ে গেল। ওনার ছবির কতগুলো দিক মনে রাখতে হয়। ওনার ছবিতে যে ছবি, তো একটা চৌকো চিত্রপটের মধ্যে কতগুলো আকারের জ্যামিতি। গান যেমন সারেগামা পাধানিসা ছাড়া তো গান হতে পারে না, স্বরলিপি ছাড়া গান হতে পারে না। আমাদের আমরা যাই করি না কেন, ক্লাসিক্যাল করি, আধুনিক গান, যে কোনো গান করি, স্বরলিপির ওপর আমাদের ভর। ছবির ক্ষেত্রে ভর কোথায়? ছবির ক্ষেত্রে ভর হচ্ছে রং, রেখা এবং আকারের ওপর। ভাস্কর্যের ভরও সেই রকম। ভাস্কর্যের ভর শুধু একটা জিনিস অ্যাড করা হয় সেখানে, সেটা হচ্ছে ভাস্কর্য আকার এবং আয়তনের ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে অনেকটা। এই ঘরে যদি অন্ধকার করে দিয়ে আলো বন্ধ করে দিই, তাহলে ছবি দেখা যাবে না, কারণ ছবি পুরোটাই দৃশ্যগত, দৃশ্যরূপ যে কারণে বলি। ছবিটা চোখের মাধ্যমে, দৃষ্টি মাধ্যমে তৈরি হয়। কিন্তু ভাস্কর্য অন্ধকারের মধ্যেও, গান যেমন আমরা শুনতে পাই, গানটা কান দিয়ে বুঝতে পারি, গান দিয়ে আমাদের অন্তরে প্রবেশ করে। ভাস্কর্যের ক্ষেত্রে আমরা স্পর্শ দিয়ে বুঝতে পারি তার রাফনেস, তার আয়তন, তার অবয়বের কিছুটা আন্দাজ পাই তার স্পর্শে, তার আকার আয়তনের মধ্যে। তাই ছবি এবং ভাস্কর্য দুটো আলাদা একদম দিক আছে। ছবিটা সম্পূর্ণ দৃষ্টির মাধ্যমে। এই যে পটের মধ্যে প্রথম ছবিটা দেখছি, ছবিটার মূল জিনিসটা কি? আমি যদি দুটো মানুষ একজনকে জড়িয়ে ধরে আছে দেখতে পাচ্ছি, একটি যুগল, পেছনে তাল গাছের মতন গাছ, পিচবোর্ডের উপর আঁকা, 1931 সালের আঁকা ছবি। আমি যদি ছবির জ্যামিতির দিকে তাকাই, কি আছে? ছবির ভূমিপট থেকে, ভূমির যে রেখা, সেখান থেকে একটা ত্রিভুজ যেন উপরে উঠে গেছে। এই ত্রিভুজ, এই কৌণিক আকৃতি রবীন্দ্রনাথের ছবির বারংবার উঠে আসে। তারপরে দুটো ভার্টিক্যাল লাইন, দুটো উল্লম্ব রেখা উঠে, এ পাশে একটা কালো ছায়ার মতন উঠেছে, এ পাশে গাছের মতন উঠেছে, ঠিকই ব্যালেন্স করেছে পুরো পটকে। উপর থেকে দুটো দীর্ঘ উল্লম্ব রেখা নেমেছে, আর একটা ত্রিভুজ ওপরে উঠে গেছে এর মতন। ত্রিভুজের মধ্যেও ছোট ছোট ত্রিভুজের যেন লম্বা ছোট ছোট ভাগ রয়েছে। এই জ্যামিতিক আকার কিন্তু রবীন্দ্রনাথের ছবির প্রধান জিনিস। বারংবার আমরা যদি ওনার হাতের লেখার দিকে তাকাই, দেখবো ওনার হাতের লেখার মধ্যে কি আশ্চর্য জ্যামিতিক গঠন ছিল। প্রত্যেকটি অক্ষরের মধ্যে ওনার তীক্ষ্ণ জ্যামিতি লুকিয়ে আছে। এই জ্যামিতিক আকার ওনার ছবির অন্যতম দিক। এই নিয়ে অনেক কথা আছে। ওনার ছবিতে রেখার চেয়ে আকার বড় হয়ে ওঠে মাঝে মাঝে, যদিও আবার রঙের চেয়ে রেখা বড় হয়ে ওঠে। রং নিয়ে উনি রঙের ছবি প্রচুর এঁকেছেন, তবুও রেখাকে উনি 1 নম্বর স্থান দিয়েছেন। উনি বলেছেন এরকম যে কেবলমাত্র রেখার দ্বারা ছবি হইতে পারে, কিন্তু কেবলমাত্র রঙের দ্বারা ছবি হইতে পারে না। রংটা রেখার আনুষঙ্গিক। ঠিকই, অনেকটা সত্যি। কিন্তু আজকের দিনের আধুনিক শিল্পীরা অনেক সময় রংটাকে শুধু রং দিয়ে ছবি আঁকেন। রবীন্দ্রনাথ যদিও এই রং, রেখা, আকার তিনটেকে সমানভাবে চেয়েছিলেন। এপাশের যে ছবিটা দেখছি সেটা শুধুমাত্র রেখা দিয়ে, উনি যে বলছেন শুধুমাত্র রেখার দ্বারা ছবি হইতে পারে। এই ছবিটি চিত্রলিপিতে ছাপা হয়েছিল, ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ছবি বোঝা যাচ্ছে না বলে শেষ পর্যন্ত ছবির নিচে কবিতার 4 লাইন কবিতা জুড়ে দিয়েছে। সব ছবির সমস্ত ছবির পেজ সঙ্গেই কবিতা জোড়া ছিল। এই ছবির সঙ্গে ছিল অসীম শূন্যে একা, অবাক চক্ষু, দূর রহস্য দেখা।
নিচে যেন একটি মেয়ে বসে আছে, তবুও দেখুন এখানে যে মেয়েটি বসে আছে তার ভূমির হাঁটুর থেকে পেছনের থেকে শুরু করে একটা 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 ভঙ্গি, ফুলের উল্টো করে রাখা একটা ফুলের ভঙ্গি আছে ঠিকই, কিন্তু আমরা যে অদৃশ্য কোনো রেখা টানতে পারি, আশ্চর্য ত্রিভুজের ভঙ্গি এসে যায়। তার সঙ্গে সেইটার নিচে এটা বঙ্কিম বক্ররেখার মতন সমুদ্রের তরঙ্গমালা যেন বয়ে যাচ্ছে এই পাশ দিয়ে। এই ছবি আসলে রেখার ছবি হলেও এটা কিন্তু এইচিং। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত আজকের শিল্পীরা, আজকের মানুষেরা শুনলে অবাক হবেন, শুধুমাত্র ওনার মিডিয়ামের ক্ষেত্রে উনি কত আধুনিক ছিলেন। উনি এইচিংও করেছিলেন। এইচিং নিজে অবশ্য মুকুলদের সহায়তায় করেছেন। ছবির প্রিন্ট নেওয়ার ক্ষেত্রে মুকুল দে ওকে সাহায্য করেছিলেন। কিন্তু উনি যে কোনো আধুনিক মাধ্যমের প্রতি ওনার যে তীব্র টান, ওনার যে তীব্র আকর্ষণ, সেটা বোঝা যায় উনি কিভাবে ড্রয়িং করছেন, শুধুমাত্র কালি তুলিতে করতেন, শুধুমাত্র রঙে করছেন, এচিং করছেন। এমনকি আজকালকার দিনের অত্যন্ত আধুনিক যে মিডিয়াম, সিরামিকে করেছিলেন একখানা। সে আশ্চর্য লাগে আমাদের এই শিল্পীর, এই রবীন্দ্রনাথ কিভাবে নতুনকে গ্রহণ করার মতো ওনার ভেতরের প্রাণ কেমনভাবে ছটফট করতো। আমরা পরের দিকে একটু গিয়ে দেখি কিরকম আর কি ছবি আছে একটু। হ্যাঁ, দেখুন রবীন্দ্রনাথের ছবির মধ্যে একটা জিনিস লক্ষণীয়, উনি পটকে কখনো খুব একটা বেশি জটিল আকারে বিন্যস্ত করেন না। এই যে এই পাশে একটি মুখ দেখতে পাচ্ছেন, কালো রঙের একটা উল্লম্ব একটা মুখ, অনেকটা যেন মনে হয় শিবলিঙ্গের মতন। এটা নিয়ে আর্চার এরকম ওরা অনেকে অনেক কিছু বলেছেন, বিদেশি সমালোচকরা কেউ কেউ ওকে অন্যভাবে ব্যাখ্যা করেছে, এর সঙ্গে এটা এরোটিক দিক নিয়ে এসেছেন। বলেছেন আমাদের দেশের শিবনারায়ণ রায়ের মতন কেউ কেউ বলেছেন যে যেহেতু উনি ব্রাহ্ম এর মধ্যে ভীষণ তীব্রভাবে একটা ছিলেন, ওনার ছবির মধ্যে একটা আশ্চর্য রকমভাবে সমস্ত বাঁধন খুলে গেছে, ওনার মধ্যে একটা ইরোটিসিজম এসেছে। এই শিবলিঙ্গের এই স্তম্ভের মধ্যে একটি মুখ, এটাকে আর্চার বলেছেন এবং আমাদের দেশের কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন। আমার মনে হয় এটাকে কতটা ভাবে দেখা উচিত জানি না, যে কোনো ভাবে দেখতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ কিভাবে করেছিলেন আমরা জানি না। যে এটা নিঃসন্দেহে যে রবীন্দ্রনাথের শেষ বয়সে উনি যেভাবে ছবি আঁকার আর্ট যেভাবে ভেতর থেকে আগ্নেয়গিরির ভলকানের মতন করে জ্বলন্ত লাভার মতন ছিটকে বেরিয়েছিল 70 বছর বয়সে, সেটা সহজ ছিল না। এবং ছবির মধ্যে দিয়ে যেভাবে উনি কাগজ কলমের ওপর আঁচড় কাটতেন, পটপট করে ভেতর থেকে তীব্র তেজে পেন্সিল ভেঙে যেত, প্যাস্টেলের টুকরো হয়ে যেত, কাগজ ছিঁড়ে যেত, কাগজের উপরে কলমের রেখা টানতে কাগজ ফুটো হয়ে কলমের রেখা বেরিয়ে যেত, এতটা তীব্র শক্তি প্রয়োগ হতো ওনার ছবির ক্ষেত্রে। এই তেজ, এই তীব্রতা, এই শক্তি, অনেকে মনে করেন এটা যেন ওনার এরোটিসিজমের সঙ্গে গাঁটছড়ায় আবদ্ধ। আমি সেই তর্কে যাচ্ছি না, যেসব অবচেতন স্বপ্নবাদ বা ফ্রয়েডীয় এসবের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু আকার এবং রঙের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছি এই মুহূর্তে। এই যে পাশে মুখটা দেখছি, রবীন্দ্রনাথের মুখের একটা বিশেষ আদল আছে। গোল মুখের মধ্যে আমরা দেখবো সবসময় মেয়েদের মুখ বিশেষ করে বিষণ্ণতায় ভরে ওঠে, কপালের উপর একটা আশ্চর্য আলো এসে পড়ে, সেই আলোটা যেন গড়িয়ে পড়ে নাকের উপর দিয়ে, ঠোঁটের কাছে একটু আলো আসে, বাকি সমস্ত মুখটা নাকের পাশ থেকে অন্ধকারে ঢেকে যায়। আর এই চোখ একটু পাশ ফিরে তাকিয়ে আছে, একটু নিমিলিত, কিন্তু অনেক সময় ওনার ছবিতে চোখ প্রত্যক্ষভাবে দর্শকের দিকে অমনভাবে তাকিয়ে থাকে। ওনার দর্শকের দিকে তাকিয়ে থাকলেও তার দৃষ্টি দর্শকের দিকে নয়, দর্শকের মাথার পাশ দিয়ে, দুই কানের পাশ দিয়ে তার দৃষ্টি যেন সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। কিছু একটা উপেক্ষা, অবজ্ঞা, একটা কি অব্যক্ত চাহনি আছে রবীন্দ্রনাথের ছবির মধ্যে, যেটাকে ঠিক অত্যন্ত এক্সপ্রেসিভ, যেটাকে ঠিক ব্যাখ্যা করা যায় না। পাশের ছবি, এই প্রথম ছবিটা একটু পরের দিকে, যেখানে রেখা কমে এসেছে, কিন্তু পরের দ্বিতীয় ছবিটা কিন্তু 29-30 সালের আঁকা ছবি, রবীন্দ্রনাথের প্রথম যুগের ছবি, যেখানে জ্যামিতিক গঠন, যেহেতু কলম দিয়ে বেশি ছবি আঁকতেন বলে দেখুন ছবির জ্যামিতিক গঠন কত তীক্ষ্ণ হয়ে উঠেছে। একেবারে এটাকে প্রবাসীতে রামানন্দবাবু ছেপেছিলেন। এটার নাম ছিল কলসি কাঁখে মেয়ে। কলসি আছে দেখা যাচ্ছে বটে, কিন্তু এটা কলসি কাঁখে মেয়ে বললেও জ্যামিতিক আকারের মধ্যে দিয়ে একটি মেয়ের শাড়ি, তার গড়ন, তার একেবারে যেন মনে হয় ট্যাপিস্ট্রি, দ্বিমাত্রিক একটা
জ্যামিতিক কাঁচি দিয়ে কাটা একটা ফর্ম। এখানে কালি বা কলম দিয়ে করা, সেখানে টেক্সচার রয়েছে, তুলির আঁচড় কম এবং সীমারেখার পাশ ঘিরে একটা তীক্ষ্ণ সাদা রূপলি লাইন স্পার্ক করে উঠছে। আমাদের অনুমান রবীন্দ্রনাথের ছবির সূচনা হয়েছিল কাটাকুটির পর। উনি প্রচুর জার্মান উডকার্স দেখেছিলেন। উডকাট যখন কোনো শিল্পী যখন কাঠখোদাই করেন, তখন কালো থাকে তো পট, কালো সেই পাশ দিয়ে কাটবার সময় যে রেখার আকার তৈরি করেন, সেইটা রবীন্দ্রনাথকে হয়তো আকৃষ্ট করে থাকবে। এবং রবীন্দ্রনাথের ছবিতে ফিগারের রং এবং ব্যাকগ্রাউন্ড প্রায় প্রায় মাঝে মাঝে মিশে যায়, তাই ওখানে একটা রূপলি রেখা উনি সচেতনভাবে টেনে দিয়ে দুটো তফাৎ তৈরি করেন, দুটো সীমানা টেনে দেন। প্রথম পর্বের ছবি, যখন কলম বেশি তুলি কম, তাই তীক্ষ্ণতা বড় বেশি। আর প্রথম ছবিতে তুলির প্রবেশ যখন ঘটেছে, দেখুন পাশাপাশি ছবির মধ্যে দ্বিতীয় ছবির যে মুখমণ্ডলে, তার মুখমণ্ডলের অনেক বেশি পেল অফ হয়ে উঠেছে। ওইটার মুখে যে চোখগুলো দেখুন একদম স্ট্রেট লাইন, কতগুলো দুটো প্যারালাল স্ট্রেট লাইন টানা, নাক নেমে এসে তীক্ষ্ণভাবে, ঠোঁটও তাই, কিন্তু এখানে যেন সুডৌল অনেক হয়ে উঠেছে। একটু 34-35 সালের ছবি, যখন রবীন্দ্রনাথ ছবি আঁকতে আঁকতে কলমকে সরিয়ে রেখে পুরোপুরি তুলি আর রঙের দিকে এগিয়ে এসেছেন। ফলে টেকনিক্যাল ব্যাপারেও, আঙ্গিকের দিক থেকেও ওনার ছবির মধ্যে একটা মডুলেশন, একটা মন্ডনধর্মিতা দেখা গিয়েছে, কিন্তু মূল ভাবনার বিস্তার একই আছে। আমরা পরের ছবিতে যাব এবার। দেখুন একবারে পরের দিকের ছবি, সেই যেটা বলছিলাম, লম্বাটে একটা ত্রিভুজাকৃতি ফর্ম, নিচ থেকে দুটো রেখা উঠেছে, ব্যাকগ্রাউন্ডও ছাই ছাই ব্যাকগ্রাউন্ড এবং এ প্রায় মিশে যায়। তো ব্যাকগ্রাউন্ডটা খুব জোরালো কিছু তুলির আঁচড় দিয়ে একটা রূপলি আভা ফুটে উঠেছে। আর তার মাঝখানে তার বিধুর প্রোফাইল মুখখানা একেবারে সোনালি রঙে আঁকা হয়েছে। এই সোনালি রং রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয়, শুধু ছবিতে নয়, সাহিত্যের ক্ষেত্রেও। সাহিত্যের ক্ষেত্রে উনি বারংবার, আমরা দেখবো, আমরা বারে বারে সেখানে, আমি আজকে কতটা আসতে পারবো জানি না, একটু ছুঁয়ে যাই। ওনার প্রিয় রঙের প্যালেটের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো সাহিত্যগত দিকে ওনার প্রিয় রং দুটোর মধ্যে হচ্ছে নীল এবং সোনালী হলুদ। বারংবার উনি এই রঙের প্রতি একটা অবসেশন প্রয়োগ করে, অবসেশনের মতন এগিয়ে গেছেন। আমরা যদি ওই গানটার কথা মনে করি, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, এই গানটা একেবারে মনে হয় যেন গানটা যদি ভেঙে আমরা দেখি, আসলে কি অনেক গান, রবীন্দ্রনাথের গান ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যেস হয়ে যায়, তো গানের বাণীর দিকে আমাদের দৃষ্টি যায় না, গানের বাণীর দিকে আমাদের চোখ যায় না, মন যায় না। আমরা অভ্যস্তভাবে যে সুরটাকে, একটা আশ্চর্য মায়া আছে সেই সুরের মধ্যে, আমরা তার মধ্যে আন্দোলিত হতে থাকি। কিন্তু গানের কথা, টেক্সটটা কি বলে, গানের কথা যদি একটু ভালো করে ভেবে দেখি, নীল দিগন্তে ফুলের আগুন, কি ফুল? সর্ষে ফুল। নীল দিগন্ত বিস্তৃত সর্ষে ফুল, যেখানে আমরা এখনো রাস্তাঘাটে এই সময় যদি দেখতে পাই, বসন্তকালে এ সময় দেখবো দিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেত আর নীল আকাশ, এই দুটি রং এসে মিশেছে একেবারে, যেন একটা আলট্রামেরিন ব্লু আর গোল্ড ক্যাডমিয়াম ইয়েলো। এই নীল রং, উনি বলছেন গানের পরের লাইনে যে আকাশের লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা। আকাশে ধাঁধা লাগছে, এতখানি হলুদ, এতখানি তীব্র, রবি সূর্যের আলোকে ওখানে আটকানো আছে। এই নীল হলুদ হচ্ছে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় রং। সাহিত্যের মধ্যে বারংবার উঠে আসে এই রং, যখন উনি কোনো ইঙ্গিত দিতে চান। সেটা বারে বারে আমরা দেখবো সাহিত্যে, আমরা যারা জানেন, আমরা সাহিত্য পড়বেন, তারা অন্যদিকে ঘিরে দেখবেন রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে, আমাকে অ্যাব্রাপ্টলি বলতে হচ্ছে, এলোমেলো ভাবে হয়ে যাচ্ছে আমার বলাটা, হয়তো সাহিত্যের রং এবং ছবির রং হয়তো মিশিয়ে ফেলছি, তবুও বলছি। এই যে লালের কথা বলছিলাম না, লালটা যেন রবীন্দ্রনাথের ছবির ক্ষেত্রে প্রচুর ব্যবহার করেছেন, কিন্তু সে লাল যেন, আমরা যদি বিদেশি শিল্পী, বিখ্যাত শিল্পী, কালারিস্ট যাদের বলি, যারা রঙের প্যালেটকে নিয়ে খেলা করেন, রবীন্দ্রনাথের রঙের প্যালেটের মধ্যে সেই খেলা নেই। লালকে যেন উনি কোথাও একটা সীমাবদ্ধতার মধ্যে রাখেন, সে লাল চারিদিকে ছড়িয়ে পড়ে বিস্তৃত করতে পারেন না।
কিন্তু লাল আসে, পোড়া লাল, ঘন লাল, মেরুন রং এরম এসে যায়। বিশুদ্ধ লাল ওনার ছবিতে সেভাবে দেখা যায় না, কিন্তু লাল আসে। একটা ডার্টি রেড ওনার ছবিতে বারে বারে আসে। কিন্তু সূর্যাস্তের ছবিতে ওনার সিরিজ অফ ল্যান্ডস্কেপ যদি আমরা দেখি, দেখবো বারংবার সেখানে কমলা হলুদ আর হলুদের বিস্তার। পুরো পট কালো সিলুয়েটের গাছের আড়াল থেকে সূর্যাস্ত ওনার অত্যন্ত প্রিয় বিষয়, অত্যন্ত প্রিয় মুড। এবং ওনার গানের মধ্যেও বারংবার সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যার আনন্দিত বন্দনা ওনার গানের মধ্যে, গীতবিতানের পাতা উল্টালে বারংবার পাবো সন্ধ্যাকে নিয়ে ওনার গান। চিত্রকলার মধ্যেও এটা বারংবার উঠে এসেছে। আমরা পরের ছবিতে যাই, দেখি ওনার কি দাঁড়াচ্ছে কি, মুখ। এই দেখুন যে মুখ বলছিলাম, যে দেখুন রঙের মধ্যে প্রায় মনোক্রোম টিন্টেড ড্রয়িং। এটাকে ঠিক আমরা রঙিন ছবি বলতে পারি না, বলবো টিন্টেড ড্রয়িং। আর্টিস্টের ভাষায় বলবো টিন্টেড ড্রয়িং। ড্রয়িং মূলত কালো দিয়ে, তীক্ষ্ণ কালো দিয়ে কলম দিয়ে করেছেন, ব্রাউন, কালো ব্রাউন, আর ঠোঁটের কাছে চোখে সামান্য একটু একটা রঙেরই পলিস্তরে যেন পরপর পরপর হালকা থেকে গাঢ় হয়ে উঠেছে। এটাই মনোক্রমিশ। এই প্রথম পর্বের ছবিতে ভীষণ মনোক্রমিশ টিন্ট আমরা রবীন্দ্রনাথের ছবি দেখতে পাই। এটা ওনার প্রিয় বর্ণ প্যালেট। এই ব্রাউন, গাঢ় ব্রাউনের একটা বিস্তৃত বিস্তার আছে ওনার ছবির মধ্যে। এবং আরেকটা জিনিস আমরা দেখবো ওনার ছোটবেলাতে, ওনার যদি ছিন্নপট্টাবলীর পাতাকে উল্টাই, আমরা দেখবো এই যে নীলের কথা বলছিলাম না, উনি যে ইন্দিরা দেবীকে অজস্র চিঠি লিখেছেন, এই চিঠির মধ্যে নীলকে নিয়ে, নীল রঙের একটা অজস্র উদাহরণ দিচ্ছেন। আকাশের নীল, নীলকান্ত পেয়ালার নীল, নীল স্ফটিক, এবার অসংখ্য নীলের জায়গায় মানে একটা প্যারাগ্রাফ উঠেছে। আমি একটা জায়গায় আমার বইতে একটা জায়গায় রেখেছি কত রকমের নীল ব্যবহার করেন। তারপরে আসে হলুদ, ঠিক ওই রকম সোনালি হলুদ, সোনালি মদিরা, এই প্রচুর আসেন। তারপরে ধীরে ধীরে কমে আসে সবুজের ক্ষেত্রে রঙের শেড। অথচ আমরা দেখতে পারি নীল এবং হলুদ মেশালে কিন্তু সবুজ হয়ে ওঠে। শ্যামল বারবার ওনার ছবিতে আসে, কিন্তু সবুজ উনি ওনার তো কবিতাতে বলেই দেন, ওনার তো চেতনার রঙে পান্না সবুজ হয়ে ওঠে। ওনার ছবিতে চোখে সবুজ না দেখলেই বা ক্ষতি কি, ওনার চেতনা যা বলবে, ওনার মন যা বলবে, ওনার ভাবনা যা বলবে, একজন কবি সেটা দেখতে বাধ্য। কি যায় আসে আমার সত্যিকারের কি ঘটছে, ওনার ছবিতেও তো তাই। বাস্তব চিত্রকলা কি ঘটছে, আমরা ক্যামেরা দেখা ছবিতে উনি আঁকছেন না। এবং সেই কারণেই তো উনি দীর্ঘদিন একটার পর একটা পা ফেলতে 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 যখন ছবির করিডোর দিয়ে এগিয়ে গেলেন চিত্রকলার জগতে, তখন সত্যি সত্যি ওনার ছবির ভাবনা একেবারে বদলে গেছে। উনি বিদেশি কলাভবন প্রতিষ্ঠিত হয়েছে, কলাভবনে আন্দ্রে কার্পেলেস এসেছেন, স্টেলা কাম্ব্রিসের মতন আর্ট হিস্টোরিয়ান এসেছেন, সেখানে আলোচনা হচ্ছে। উনি এই 21-22 দশকে জার্মানি, ফ্রান্স একাধিক জায়গায় যাচ্ছেন, ইন্টারেস্টিং ছবি দেখছেন। চিত্রকলার ক্ষেত্রে ওনার ভিশন, ওনার দৃষ্টি, ওনার ভাবনা একদম বদলে যাচ্ছে। সুতরাং রিয়েলিস্টিক আর্টের যে ঘরানা আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি, যে আমরা সাধারণ মনে মধ্যে থাকে, সেইটা উনি ভেঙে ফেলছেন এই 60-এর দশকের মাঝামাঝি এসে। এবং ছবিটা যে কি, একটা কবি বলি, একটা মজার কবিতা কিন্তু বলছেন না, কবিতার ক্ষেত্রে কিন্তু অনেক ভীষণ কায়দা করে কবিতাটাকে বলেন। একটা ওনার নিজেরই কথা বলছি, আমি কবিতা লিখে থাকি, কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা। শব্দটা মার্ক করুন, কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা। যে শব্দের সাদা মানে আছে, আমরা তাকে ধ্বনি লাগিয়ে তার চেহারা বদল করি। সে এক ধরনের জাদুবিদ্যা বললেই হয়, কাজটা সহজ নয়। এই কবিতার জায়গায় উনি বারংবার ওনার দৃষ্টিজাত অভিজ্ঞতাকে বদলে দিয়ে জাদুবিদ্যা তৈরি করেছেন। কিভাবে করেছেন, কি আশ্চর্য রকমের করেছেন। প্রথম দিকে আমরা দেখব কি উনি নবীন যদি আমরা দেখি, বা একটা সিরিজ অফ, এই যে নবীন পাণ্ডুলিপি, আমি নিজে পাণ্ডুলিপি দেখেছিলাম, কিভাবে উনি পাণ্ডুলিপি কিভাবে বদলাচ্ছেন। নবীন পাণ্ডুলিপি পাঠ কাটাকুটি হতে হতে যেটা নবীন মঞ্চে হলো, বদলে গেল। নবীন প্রথমে বলছেন, অশোক শাখার আসর তো জমলো, কুঞ্জবনের অঞ্জলি উপচে উঠেছে, আমরাও তো শূন্য হাতে আসিনি। আবার বলছেন, অশোক বনের রংমহলে আজ লাল রঙের সানাই বাজিয়ে দিলে, কুঞ্জবনের বিথিকায় আজ সৌরভের দান সত্র, আমরাও তো শূন্য হাতে আসিনি। চেঞ্জ করছেন, লাল রঙের বীণাটি
কি বাজিয়ে দিল, প্রশ্নচিহ্ন। পরে সেই বীণার বদলে সানাই করছেন, প্রশ্নচিহ্ন সরে গিয়ে দাঁড়ি হচ্ছে, অর্থাৎ কনফিউশন কেটে গেছে। লাল রঙের বীণা বাজছে কি বাজছে না সন্দেহ নেই, উনি লাল রঙের সানাই বাজিয়ে দিলে বলে দাঁড়ি দিলেন। এবার নবীন যখন মঞ্চে যে স্ক্রিপ্ট পড়া হচ্ছে সেখানে বলছেন ধ্বনি, এই যে বলছেন না কাজটা সহজ নয়, এক ধরনের জাদুবিদ্যা আমরা করি, আমরা ধ্বনি লাগিয়ে চেহারা বদল করি, দেখুন তার প্রত্যক্ষ প্রমাণ নবীনের মঞ্চায়ন। আজ বড় বর্ণিনী অশোক মঞ্জরি তার চেলাঞ্চল আন্দোলনের সঙ্গে সঙ্গে আকাশে রক্ত রঙের কিঙ্কিনি ঝংকার বিকীর্ণ করে দিলে। কোথায় গেল অশোক বনের রংমলে লাল রঙের সানাই, কি হলো কি, সমস্ত উড়িয়ে দিয়ে উনি এমন করে চেলাঞ্চল, অশোক গাছ তার চেলাঞ্চল, তার আঁচল নড়িয়ে দিচ্ছে এবং আকাশের কিঙ্কিনি ঝংকার বিকীর্ণ করে দিচ্ছি। ওনার যে লাল রঙের যে কনফিউশন ছিল, সে বিনা বাজছে না সানাই বাজছে, সানাই বাজছে না বাজছে না, বদলে গিয়ে একদম বদলে গেল সম্পূর্ণ আলাদা করে। অনুবাদ করতে গিয়ে আশ্চর্য রকম বলেন, একটা কবিতা, স্ফুলিঙ্গের একটা কবিতা, রক্ত আলোর চন্দন বলছেন, উনি নিজে যখন কবিতা অনুবাদ করছেন রক্ত শব্দ বদলে দিয়ে বলছেন লাস্ট গিফট অফ গোল্ড, অর্থাৎ ওনার কাছে অনুবাদের ক্ষেত্র লাল রং হয়ে উঠছে সোনালী হলুদ। এই সোনালী হলুদের পেছনে বারংবার ওনার এই যে পুরো কবিতা হচ্ছে দিনান্তে ললাট লেপি রক্ত আলো চন্দনে, দিগ্বধুরা ঢাকিল আঁখি শব্দহীন ক্রন্দনে। উনি সেটা কি অনুবাদ করছেন, crowning the parting day with its last gift of gold, the sky covers it face in an agony of silence. এখানে রক্ত রং একদম সরে গেছে, অ্যাগনি অফ সাইলেন্স, এবং লাস্ট গিফট অফ আকাশের লাস্ট গিফট অফ গোল্ড এসে পড়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে লিখছেন, নিজে এটাকেও রাডিচি হোক বা কেতকী কুশলী রায়সন হোক, সুকান্ত চৌধুরী হোক, বললে সমালোচকরা হই হই করে উঠবেন, রক্ত রংকে কি করে লাস্ট গিফট অফ গোল্ড বলা হচ্ছে, অনুবাদ হয়নি। কিন্তু যেখানে লেখক করে, যেখানে কবি স্বয়ং বলেন, আমাদের সেখানে কিছু বলার থাকে না, আমরা বুঝতে পারি ওনার ভাবনার মধ্যে হয়তো আরেকটি ভাবনা কাজ করেছে। আমরা পরের ছবিতে ফিরে যাব। প্রথম দিকের ছবি, এটা পাণ্ডুলিপির কাটাকাটি থেকে যেহেতু আসছে, ফলে এখানে দেখুন শুধু টেক্সচার এবং শুধু ডিজাইন, এখানে আর কিছু নেই। এখানে একটা অদ্ভুত জিওমেট্রিক ফর্ম, একটা মাছের মতন ফর্ম হতেও পারে, তার মধ্যে পাণ্ডুলিপির কাটাকুটি থেকে পরে পরে এসেছেন বলে এগুলোকে আমরা জুওমরফিক ড্রয়িং বলছি। জুওমরফিক মানে হচ্ছে যেটা প্রাণী বিষয়ক, প্রাণীর স্পন্দন, প্রাণের স্পন্দন আছে কিন্তু যাকে আমরা চিনতে পারছি না। রবীন্দ্রনাথের বেশিরভাগ ফর্মে জুওমরফিক ফর্ম, বিভিন্ন প্রাণীর একাকার হয়ে যাচ্ছে, আলাদা করে প্রাণীকে চিহ্নিত করা যাচ্ছে না। পাখির সঙ্গে মানুষ, এই পাখির সঙ্গে সেই পাখি, জন্তুর সঙ্গে আরেকটা জন্তু মিলেমিশে একটা আদিম ফর্মের দিকে চলে গেছে। এবং দেখুন প্রায় সেই লাস্ট মানে একটা টিন্টেড ড্রয়িং, একেবারে এটা হয়ে গেছে সাদা কালোরই একটা শেড, সাদা কালো, তার পেছনে ডিপ গ্রে। পরের দিকে যাই আমরা। হ্যাঁ দেখুন, এইটি হচ্ছে মুখের দিকটা দেখে মনে হয়, ভঙ্গিটা দেখে উটের মতন মনে হয়, কিন্তু এটা কি উটের মতো নয়। কিন্তু এখন শক্ত জ্যামিতি আমাদের মনে পড়তে পারে অনেক সময় অবনীন্দ্রনাথ একটা ছবি এঁকেছিলেন ঠিক কাছাকাছি সময়ে, শেষ বোঝা, একটা উট দিনান্ত লাল সূর্যাস্তের পেছনে পটভূমিকার সামনে একটি উট তার বোঝা নিয়ে মুখ থুবড়ে পড়েছে। দিন, সেই অবনীন্দ্রনাথের ছবির ক্ষেত্রে সেই ছবি এখানে আমি দেখাতে পারছি না। দিনান্তের মধ্যে উঠের সেই শেষ বোঝা, তার জীবনাবসানের একটা ইঙ্গিত যেন রয়ে গেছে, তার শেষ বোঝা টানা হচ্ছে সেরকম। এখানে এই আরতি রয়েছে এই জান্ত মুখের মধ্যে, কিন্তু মুখটা একটি উটের মতো নয়, একটা কি আশ্চর্য কুমিরের মতন, ব্যাঙের মতন, আর সরীসৃপের মতন, কিন্তু চতুষ্পদ একটা জন্তু, পিঠে উটের মতন কোঁচ ভরা রয়েছে, কিন্তু এখানে রঙের বিন্যাস অনেক বেশি, রং অনেক বেশি দেখা যাচ্ছে, একটু লালের আভাস আছে, হলুদ আছে, ব্রাউন আছে, পশ্চাৎপটে ডিপ গ্রে। কিন্তু পুরো পটের মধ্যে, পুরো চিত্রপটের মধ্যে কোথাও কোনো পার্সপেক্টিভের ছায়া কখনো দেখাননি। একটা ফিগার, একটা ফর্ম, একটা আকার, একটা
ক্যানভাসের উপরে, চিত্রপটের উপরে স্পষ্ট করে লেগে থাকে, কিছুটা জাপানি চীনা ছবির মতন। সেখানে কোনো রকমের কোনো স্পেসের আভাস নেই। অত্যন্ত আধুনিক ভাবনা। শিল্পীরা বলেন ভাস্কর্যের মধ্যে থাকবে আভাস, ছবির মধ্যে ভাস্কর্যের আয়তনের আভাস আমরা কেন দেব? কেন সেটা ছিল রেমব্রান্ড ওরা পর্যন্ত ছবি ছিল, যখন পর্যন্ত ছবিকে একটা ক্যামেরার সঙ্গে লড়াই করতে হয়েছে। ক্যামেরা আবিষ্কারের পর সেই স্টুডিও ভিত্তিক ছবি, সেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সরে গেছে। ধীরে 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 শিল্পীরা নেমে এসছে নেচারের মধ্যে, এবং ওরা বলছেন আধুনিক ছবি হবে দ্বিমাত্রিক। স্পেস এবং ফর্ম এবং আকার যেটা হবে সেখানে ত্রিমাত্রিক হবে ভাস্কর্য, ট্যাপিস্ট্রির মতন। প্রায় দুটো এসে একটার উপর একটা পরপর পরপর আসবে, সেখানে স্পেস তৈরি করে ক্যানভাস খুঁড়ে 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 আমাকে স্পেস তৈরি করতে হবে না। রবীন্দ্রনাথের ছবির মধ্যে সেই আধুনিক ভাবনার চূড়ান্ত প্রকাশ। দুটো আকারকে, দুটো জ্যামিতিক ফর্মকে উনি একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে দেন, একটার সঙ্গে একটা বসিয়ে দেন। পরের ছবিতে যাব। দেখুন সেই জিওমর্ফিক ফর্ম, এখানে একটি মানুষ আছে, এখানে একেবারেই একটা জ্যামিতির মতন। এগুলো কাটাকুটির পর থেকে এসেছে, ফলে এগুলো কাটাকুটির সেই আমেজ, সেই আদলটা রয়ে গেছে। কাটাকুটির পর থেকে, কবিতার কাটাকুটির পরে এখানে এসেছেন বলে কাটাকুটি নেই, কিন্তু সেই ফর্মের একটা ছায়া এর মধ্যে পড়েছে। কিন্তু এই যে আশ্চর্য রকমের ডিজাইন হয়ে গেছে না, এগুলো কিন্তু ভীষণভাবে আমরা যদি দেখি, আমরা যদি তাকাই, ভালো করে খেয়াল রাখি, আমরা দেখব প্রিমিটিভ আর্টের ডিজাইনের মধ্যে ভীষণ এগুলো আছে। হায়দা, tlingit, সাউথ আমেরিকান আর্ট, পেরুভিয়ান ফোক আর্ট, এগুলোর মধ্যে এই আশ্চর্য রকমের জ্যামিতি আছে। আমরা যদি পুরনো ট্রাইবাল মাস্ক থেকে, আফ্রিকান মাস্ক থেকে, যার দ্বারা পিকাসো অনুপ্রাণিত হয়েছিলেন, সেই মাস্কের মধ্যে সেই এই রেখার, এই ফর্মের আবর্তন, এই ফর্মের জটিল জাল আমরা বারংবার দেখতে পাবো। আমাদের মনে হতে পারে, প্রশ্ন হতে পারে, রবীন্দ্রনাথ কোথায় দেখলেন এসব? তখনকার দিনে তো এত গুগল ছিল না, এত নেট ছিল না। রবীন্দ্রনাথ জার্মানিতে, রবীন্দ্রনাথ এই সফরগুলো যে আমরা দেখি, উনি যে কোনো দেশে গেছেন, সেই দেশের সংস্কৃতি, সাহিত্য এবং শিল্প সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল থাকতেন, এবং সেগুলো নিয়ে উনি একটু পড়াশোনা করে নিতেন। পেরুতে গেলেন 1924-এ, রবীন্দ্রনাথের পেরুতে নেমন্তন্ন ছিল। উনি তার আগে আর্ট অফ ওল্ড পেরু বলে মস্ত বড় একটা বই কিনে পড়লেন, যে বই রবীন্দ্র ভবনে আছে, ওনার প্রাইভেট কালেকশনে দেখেছি। এবং সেই পেরুভিয়ান আর্টের নমুনা যদি আমরা দেখি, দেখবো কি আশ্চর্য রকমের ওনার এই ছবির সঙ্গে মিলে যায়। এবং এই সেক্ষেত্রে আমরা জানি সেখানে পেরু সফরে উনি যেতে পারেননি, কারণ তখন সেটা আরেকটা দিক। সে সময় অসুস্থ ছিলেন। পেরুতে ওনাকে কিছুটা অংশ জাহাজে, এই উড়োজাহাজে যেতে হতো। সেই ওনার হার্টের অবস্থা ভালো ছিল না বলে ওকে উড়োজাহাজে চড়তে বারণ করেছিলেন ডাক্তাররা। ফলে ভিক্টোরিয়া কম্পোর ওখানে রয়ে যান 2 মাস, এবং তা সত্ত্বেও উনি কিন্তু পেরুভিয়ান আর্টিস্টদের ওনার নির্দেশে, ওনার অনুরোধে ভিক্টোরিয়া ওকাম্পো পেরুভিয়ান আর্টিস্টদের এনেছিলেন। লোকায়ত শিল্পী ওরা দেখেছেন, এবং রবীন্দ্রনাথও কিছু বিখ্যাত তখন একটা গ্যালারিতে গিয়ে কিছু আধুনিক পেরুভিয়ান আর্টের ছবি দেখেছেন, আমরা ভিক্টোরিয়া ওকাম্পো জবানির মধ্যে পাই। সুতরাং ওনার এনেছে প্রচুর ছবি দেখছেন, আমরা মানে জানবো। উনি বলেছেন যে কোনো গ্যালারিতে গিয়ে উনি ছবি যে দেখেছেন আমরা জানি। এছাড়াও আমরা জানি প্যারিসে 1921 সালে যখন গেলেন, ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তখন আলাপ হয়নি, তখন আন্ড্রে কার্পেলেস ওদের নিয়ে গেছিলেন প্যারিসে একটা প্লাস দ্য মাদলাইন বলে একটা জায়গাতে, একটা স্যালনে। সেখানে তখন রথীন্দ্রনাথ বলছেন, পুত্র রথীন্দ্রনাথ বলছেন, সেখানে ছবি এক্সিবিশন চলছিল পোস্ট ইমপ্রেশনিস্ট সম্প্রদায়ের। সেখানে সেজান, মানে, রেনোয়া, গগা, ভ্যান গগ, রাধা প্রভৃতির কাজ নিয়ে তখন হৈ হৈ চলছে, মতদ্বৈতে ঝড় বয়ে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় তখন যে প্রদর্শনী হতো, সেই সব শিল্পীর কাজ তখন সরকারি প্রদর্শনীতে স্থান লাভ করেনি, কারণ আধুনিক ছবি বলে। সেই গোষ্ঠীর নতুন কাজ দেখবার জন্য প্লাস দ্য মাদলাইনে নিয়ে গেলেন আন্ড্রে কার্পেলেস, এবং সেইখানে ছবি দেখার ব্যবস্থা করলেন। রথীন্দ্রনাথ বলতেন সেই ছবি দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। তারপরে উনি বলছে আমার নিজেরা বসে বেশি ভালো লাগে ভ্যান গগের ছবি, পাগল শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা অটুট আছে। কিন্তু রবীন্দ্রনাথ এই এক্সিবিশন দেখার কথা বলছেন না। আমরা জানি একটা জিনিস যদি লক্ষ্য করি, রবীন্দ্রনাথ চমক দিতে ভালোবাসতেন। রবীন্দ্রনাথ কখনোই
যেটা উনি আলটিমেটলি যে জায়গায় যাবেন সেই কথা আগে থেকে খোলসা করতেন না। উনি ছবি এঁকে অবন গগন নন্দলালকে উনি একটা চমক দেবেন, উনি সারা জীবন একটা ছবি আঁকছেন, কলাভবন করেছেন, নন্দলাল আছে পাশে অবন গগনের সঙ্গে, উনি বলছেন এইভাবে করো, ভেতরে ভেতরে উনি চ্যালেঞ্জ কাজ করছে, আমিও দেখিয়ে দেবো কি করব। কেন বলছি, চিঠির টুকরোতে পাচ্ছি বিচিত্রা পর্ব, বিচিত্রা সভা স্টুডিও তখন রবীন্দ্র ভবনে, তখন জোড়াসাঁকোতে হয়ে গেছে। তখন প্রথম বিদেশ সফরে মীরা দেবীকে, কন্যা মীরা দেবীকে রবীন্দ্রনাথ চিঠিতে লিখছেন, জাপানি এবং আমেরিকায় ছবি দেখতে দেখতে ওনার অত্যন্ত ইন্সপায়ার্ড হচ্ছেন এবং দেখে বলছেন একটা কথা যেটা ভীষণ স্ট্রাইক করে। সেই কথা অবন ঠাকুরকে বলছেন না, গগনেন্দ্রনাথকে বলছেন না, বিচিত্রার কর্ণধার রথীন্দ্রনাথকে বলছেন না, বলছেন ওনার কন্যাকে। অর্থাৎ এই কথা উনি আর পাবলিকলি বলতে চান না, হয়তো মেয়েকে চুপি চুপি নিজের সংকল্পের কথা বলছেন। কি বলছেন, আমি তো ছবি আঁকতে জানি নে, যদি আঁকতে পারতুম তো দেখিয়ে দিতুম কি করতে পারতুম। 1916 সাল, ওনার ছবি এঁকে দেখিয়ে দেওয়ার পর্ব, তখনও পর্যন্ত 12-13 বছর বাকি আছে। অর্থাৎ এই 16 সাল থেকে কিন্তু ওনার ছবি আঁকার, ওদের সঙ্গে পাল্লা দিয়ে ছবি এঁকে একটা নতুন কিছু করবেন, এই নতুন কিছু করার আকাঙ্ক্ষা, তীব্রতা, প্যাশন, অবসেশন ভেতরে ভেতরে কাজ করে চলেছে। আমরা পরের দিকে, পরের ছবিতে যাই। ফুলের ছবি আমরা দেখবো, এখানে রেখা ক্রমশ সেই তীক্ষ্ণতা কমে গেছে, ছবিতে এসেছে রেখার সেই কৌণিক তীক্ষ্ণতা চলে গেছে, একটা যেন মন্ডল, একটা যেন একটা স্মাজি, একটা স্পঞ্জি এফেক্ট হয়েছে ফুলের মধ্যে, রেখা নেই, আকারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ফুলদানি ছবিটার মধ্যে শুধু পেছনে গাঢ় পটের মধ্যে একটা ফুল, ফুলের ফুলদানিতে ছবি, সেখানেও টেবিলের উপর রাখা না কোথায় রাখা কিচ্ছু বলার প্রয়োজন নেই। চীনে জাপানি ছবির মধ্যে একদম স্ট্রেট ফেলে দিয়েছেন ফুলের মধ্যে, কিন্তু তবু এমনভাবে রংটাকে ভারী রং দিয়ে একটা ওজনদার রং নিচে দিয়েছেন যেন ছবিটা ওয়েট নিয়ে আছে, ছবিটা যেন ফুলদানিটা পড়ে যাবে আমাদের মনে হচ্ছে না। একটা আশ্চর্য ব্যালেন্স কাজ করছে রঙের, এই অতগুলো রঙের সঙ্গে, পেছনের গাঢ় রং এবং নিচের একটা বাদামি হলুদ রঙের টোনের সঙ্গে। এই পাশে পল্লবিত ফুল, কিছু সবুজ জাঁটির মধ্যে দিয়ে ফুলগুলো ফুটে উঠেছে, পেছনের চৌকো ফ্রেমের মধ্যে একটা আশ্চর্য রকম করে, খুব আধুনিক শিল্পী এরকম করেন, পটের মধ্যে আবার পট দিয়ে দেন। আমরা দেখবো মোগল মিনিয়েচার বা চীনে, আমাদের চীনের ছবি আছে, বা আমাদের জৈন পুঁথি টুথির মধ্যেও দেখবো, ছবির মধ্যে না না আসল যে ছবি, মোগল ছবির মধ্যে আসল যে ছবি, তার পাশে একটা ফ্রেম করা থাকে অনেক। রবীন্দ্রনাথ আমাদের দেশের ছবি, বিদেশের ছবি নিয়ে একটা আশ্চর্য রাবীন্দ্রিক একটা ঘরানা তৈরি করেছেন, তো যাবতীয় জিনিস পেয়েছেন, সেটাকে একত্রিত করেছেন, সবটা মিলে একটা আশ্চর্য চিত্র ভাষা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতে পারি না এটা অমুক। হ্যাঁ, জার্মান এক্সপ্রেশনিস্ট আর্টের প্রভাব আছে, চীনে এই যে বলছি চিত্রপটের মধ্যে অবজেক্টকে ফেলা, এখানে বিদুর প্রাচ্যের প্রভাব আছে, আমাদের দেশীয় প্রভাব আছে, কিন্তু সবটা মিলে রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের ছবি। এটাকে আর কেউ কখনো নকলও করতে পারবে না, আর কেউ কখনো এটাকে সেইভাবে প্রকাশ করতে পারবে না। আরেকটা কথা এখানে বলি, উনি যে প্যারিসের ছবি, আধুনিক ছবির কথা বললাম, এর আগেও কিন্তু উনি অত্যন্ত আধুনিক ছবি দেখছেন, এবং উনি নোবেল পুরস্কার পাওয়ারও আগে, এটাও রথী ঠাকুর বলছেন। রথী ঠাকুর বলছেন 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার জাস্ট আগে আগে উনি আমেরিকাতে গেছেন। আমেরিকাতে গিয়ে ছোট্ট ঘটনার কথা বলছেন রথীন্দ্রনাথ। এখানে রথীন্দ্রনাথ বাবার চিত্রশিল্পী রবীন্দ্রনাথের ছোট ছোট হিন্ট দিয়ে যান, কোথায় কোথায় বাবা কি দেখছেন, সেটা আমাদের সাহায্য করে, আমরা বুঝতে পারি কিভাবে রবীন্দ্রনাথের চিত্রসত্তা গড়ে উঠছে। বাবা ইনস্টিটিউটের ফুলারটন হলে চিত্রা পাঠ করলেন, ইংরেজি চিত্রা পাঠ করলেন। তারপর আমরা সকলে মিলে পোস্ট ইমপ্রেশনিস্ট প্রদর্শনী দেখতে গেলাম। প্রদর্শনীটির বিষয়টি সার্বিক মতামত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ সেখানে অনেক ধরনের কাজ ছিল, আর সত্যি কথা বলতে কি, সেখানে মাতিসের প্রতি আমার তেমন কোনো সহানুভূতি দেখানো আমার পক্ষে একেবারেই অসম্ভব। অন্যান্য কিউবিস্ট শিল্পীদের প্রতি আমার সেই একই কথা প্রযোজ্য। কিন্তু অন্যদিকে ছিল ভ্যান গগ, গগা ও সেজানের ছবি। সেগুলো তো সুন্দরই নয়, সেসব ছবি চিত্রের আদর্শ অভিব্যক্তির প্রকাশ, কলাশিল্পের নতুন নিশানা।
অর্থাৎ 1913 সালের গোড়াতে উনি ফুলারটন হলে চিত্রা পাঠ করলেন যখন, তখন এই পশ্চিম প্রেসিডেন্টের ছবি দেখতে গিয়ে, এটা খুব বড় বিখ্যাত আরমারি শো বলে, সমস্ত ইন্টারন্যাশনাল আর্টের এক্সিবিশন, সেখানে মাতিস থেকে শুরু করে কিউবিস্ট আর্টেরও ছবি ছিল। রবীন্দ্রনাথ খুব মন দিয়ে না দেখলেও ওনার চিত্তে কোনো অভিঘাত নিশ্চয়ই তৈরি করেছিল। কিন্তু বারবার করে বলছি, রবীন্দ্রনাথকে অনেকে আমার বিদেশি বন্ধুরা বলেন হি ইজ এ টাং টাইট ম্যান। উনি কখনো মুখ ফুটে নিজের যা করবেন সেটা বলেন না, চমক দেবেন শেষ বেলাতে কখনো এসে। এই চমক দেবার জন্যে উনি কি দেখছেন কোথাও নোট করেন না। একমাত্র জাপানে 1916 সালে ছবি আঁকার এত আগে উনি প্রচুর ছবির কথা বলছেন। তো গগনকে বকুনি দিচ্ছেন, তোমরা জাপানে এলে বুঝতে পারতে তোমাদের ছবি 16 কলা সরস্বতী নৈবেদ্য পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপর 16 সালের পর থেকে ছবি চিত্রকলা বিষয়ে উনি কিন্তু যেই মুহূর্তে উনি প্রতিজ্ঞা করেছেন উনি নতুন কিছু করবেন, একটা শব্দ উনি বলছেন না। শুধুমাত্র পশ্চিম যাত্রী ডায়েরিতে যখন ফিরে আসছেন ভিক্টোরিয়া কুম্পোর কাছ থেকে, ওনার মনের মধ্যে একটা চিত্রকলার প্রতি অনেকটা মানসিক প্রস্তুতি হচ্ছে। সেইখানে কিছু কিছু কথা আছে, যখন সূর্যাস্ত দেখছেন উনি বলছেন এটাকে কিন্তু আমি ছবির মতো করেই বলছি, এই যে সূর্যাস্ত দেখতে পাচ্ছি এটাকে আমি চিত্রের মতন করে বর্ণনা করছেন। অর্থাৎ এই 24-25 পর্ব, পুরবীর কাটাকুটির পর্ব, রবীন্দ্রনাথের চিত্রকর রবীন্দ্রনাথের অন্যতম একটা মাইল ফলক, অন্যতম একটা ধাপ। সেই জন্য আমরা এইটার কথা বারংবার বলি। ওনার পাণ্ডুলিপি সারা জীবন কাটাকুটি করেছেন, সেই পাণ্ডুলিপির মধ্যে এই আকারগত কারিকুরির মধ্যে এই আকারগত চেহারা ফুটে ওঠেনি, যেগুলো আদিম শিল্পকলার সঙ্গে পাশাপাশি বসতে পারে। আমরা পূর্ববী পাণ্ডুলিপির একটা দুটো অংশ আসবে, তখন দেখতে পাবো। পরের দিকে আমরা যাই, দেখি পরের ছবিতে যাই। ল্যান্ডস্কেপ যে বলছিলাম, পেছন থেকে সিলুয়েটের গাছের পেছন থেকে একটা সোনালি আলোর একটা দ্যুতি এসে পড়ে। এই ছবির মধ্যে তবু একটা যেন শান্তিনিকেতনের ছবির একটা আদল আসে, এপাশে যেন খয়ের মতন ঢাল নেমে গিয়ে পড়েছে, মাঝখানে জল। আর রবীন্দ্রনাথের ছবির একটা বিশেষ ল্যান্ডস্কেপে একটা বিশেষ দুটো চিহ্ন আছে। একটা জলের টুকরো থাকে যেখানে সোনালি আকাশ প্রতিবিম্বিত হয়, আর কালো কালো সিলুয়েট আর সোনালি আকাশ, এই তিনটে মিলে ওনার ছবি চিত্রপট মানে তিনটে বা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। সেই গাছগুলোকে, ভূমি এবং আকাশকে একটা ধরে রাখে, কি বলবো, সেতুর মতন বেঁধে রাখে। এখানে একটুখানি স্বর গাছের মতন কিছুটা আমাদের মনে হতে পারে বিনোদ বেহারির ছবির সঙ্গে মিল আসে, স্বর গাছের যে টান। তবু দেখুন যে এইভাবে এই পটভূমিটাকে, যে ক্ষয়ের অংশটা দেখি, এখানে একটা ত্রিভুজের মতো এই কোণা থেকে ওই চিত্র বিপ্রতি কোণের মতো ওই পাশে শীর্ষে গিয়ে আটকে যাচ্ছে। সেই কৌণিক আকারের চিহ্ন কিন্তু এখানেও অল্প স্বল্প রয়ে গেছে। পরের ল্যান্ডস্কেপের দিকে যাই, পরের দিকে আমরা আবার এগিয়ে যাই। হ্যাঁ, এইটাই বলছিলাম, এটা মনোক্রোম, কিন্তু এখানেও সেই মাঝখানে একটা ছোট্ট জমি, আকাশ এবং জল, গাছ, এখানে সূর্যাস্ত বা সূর্যোদয় যাই হোক না কেন, এখানে উনি রংটাকে বর্জন করেছেন। শুধুমাত্র মনোক্রোম একটা গাঢ় বাদামি রেখা দিয়ে, বাদামি রেখা এবং বাদামি রঙের প্যাচ দিয়ে। আর ওনার ছবির যে রং দেওয়া, এটা কিন্তু একদম আমরা যদি ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের কাজ দেখি, যেভাবে ওরা শিল্প তুলির থপ থপ করে একটা ব্রাশকে নিয়ে টেনে দেন না, একটা স্পটের প্যাচ ওয়ার্কের মতন। রবীন্দ্রনাথের ছবিতে কিন্তু বড় বড় প্যাচ থাকে ছবির মধ্যে। ওনার ছবির আঙ্গিকের মধ্যে ছবি চিত্র ভরার যেখানে চিত্র যে অনেকটা বড় অংশ যেখানে ভরিয়ে তোলেন, রংকে ফ্ল্যাট করে না দিয়ে ছবিগুলো টুকরো টুকরো প্যাচ দিয়ে ভরে তোলেন। সেখানে পাশ দিয়ে পেছন তার চিত্রপটের পেছন আড়াল থেকে যেন ভেতর থেকে চিত্রপটের আলো উঠে আসে। এই 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 অন্ধকারের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো, গানের মধ্যে বারংবার আমরা পাই অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। প্রচুর এরকম টুকরো টুকরো গানের লাইন পাওয়া যাবে, যে আলো এবং কালোর বন্দনা ওনার ছবির মধ্যে, ওনার চিত্রকলার মধ্যে, ওনার পাণ্ডুলিপির মধ্যে ছড়িয়ে আছে। এবং অনেক সমালোচকরা বলেন, অনেক শিল্পকলার বোদ্ধারা বলেন, রবীন্দ্রনাথের সাদা কালোর
পাণ্ডুলিপির মধ্যে বা সাদা কালোর যে কাজগুলো করেছেন সেইটা নাকি সবচেয়ে বেশি আকারগত দিক থেকে এবং রঙের বিন্যাসের দিক থেকে, ব্যালেন্সের দিক থেকে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। সেই তর্কে আমরা যাচ্ছি না। তার ছাপিয়েও আমরা বলব ওনার ছবিতে রঙের একটা বিশেষ আবেদন আছে। একটা গ্যালারিতে ঢুকে যেমন রং, ছবি মানেই তো রং। ইংরেজিতে আমরা যদি ছবি বলি, ছবিটার পেইন্টিং, পেইন্টিং এর প্রধান জিনিস হচ্ছে পেইন্ট। পেইন্টের দ্বারা যার প্রধান ভূমিকা হচ্ছে যে শিল্পকলার পেইন্ট, রং। এটা আমাদের বাংলা ভাষায় বলতে হয়তো পারবো না, কিন্তু তবুও অনেক কাল আগে বঙ্কিমচন্দ্র মণিশ্রী বাঞ্জনা একটা আশ্চর্য শব্দ বলে দিয়ে গেছেন, আমার আশ্চর্য লাগে। বলেছিলেন যে সৌন্দর্য জনিকা বিদ্যার প্রধান অবলম্বন বর্ণ, তাহাকে চিত্র কহ। অর্থাৎ যে শিল্পকলার সৌন্দর্যজনিকা বিদ্যার বেস হচ্ছে রং, সেইটাই ছবি। সত্যি তো, এটাই তো আধুনিক আধুনিক শিল্পীদের কথা। বিদেশি ইন্টারন্যাশনাল বলি, আমাদের দেশের আধুনিক শিল্পীদের বলি, এটাই কথা। রং হচ্ছে আসল কথা। রবীন্দ্রনাথের ছবিতে যে রং একটা মস্ত বড় ভূমিকা নিয়েছে, বিশেষ করে শেষের পর্বে নিয়েছে। যখন প্রথম পর্বে এক্সিবিশন করে প্যারিস, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড এক্সিবিশন করে ওনার মধ্যে কনফিডেন্স অনেক বেড়েছে, তখন উনি কলম থেকে রঙের দিকে এগিয়ে গেছেন। আমরা পরের দিকে যাই, পরের ছবির দিকে যাই। আমরা দেখাতে চাইছিলাম পাশাপাশি শিল্পীরা কেমন ছবি আঁকেন। অবন ঠাকুর, রবীন্দ্রনাথ যখন ছবি আঁকেন, এটা গগনেন্দ্রনাথের ছবি। আমরা পাশে দেখব গগনেন্দ্রনাথের একটা ছবি, একটি কিউবিস্টিক ছবি। উনি অসম্ভব বড় শিল্পী, অসম্ভব নামী শিল্পী, একটা নিজস্ব টিপছাপ তৈরি করেছেন। একটা যেন স্ফটিক খণ্ডের মধ্যে দিয়ে আলো বিচ্ছুরিত হচ্ছে। ওকে স্টেলা কামরিস বলেছিলেন দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিউবিস্ট। কিউবিস্টিক ছবির যে ব্যাকরণ, সেটাকে উনি একটু ভারতীয় ভঙ্গিতে যেন করে নিয়েছেন। একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে, একটা স্বচ্ছ স্ফটিক খণ্ডের মধ্যে দিয়ে যেন রং বিচ্ছুরিত হয়ে পড়েছে এবং সেখানেও জ্যামিতি তীব্র হয়ে উঠেছে। দেখুন কিরকম কত রকমের আকার এসে জুড়েছে, ছোট্ট ছোট্ট রঙের প্যাচ, অসম্ভব ইন্টারেস্টিং ছবি। এরপরে আমরা দেখব অবনীন্দ্র, কয়েকজন পাশাপাশি অন্যরা কিরম আঁকছেন। বলতে চাইছিলাম রবীন্দ্রনাথ যা করছেন, ওনার দুই ভাইপো, বিখ্যাত ভারতীয় শিল্পের দুই স্বর্ণস্তম্ভ, গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ, তাদের চেয়ে সম্পূর্ণ স্বতন্ত্র, সম্পূর্ণ আলাদা। আমরা পরের ছবিটা দেখি। অবনীন্দ্রনাথ শ্বেতময়ূর। উনি কিন্তু দেখুন ওনার ছবিতে কি আশ্চর্য, এই শ্বেতময়ূর যেন একটা সাদা পালকের মতন, স্পঞ্জের মতন নরম একটা আকার ভেসে উঠেছে, পেছনে একটা গাঢ় পাথরের মতন। আর ছবিতে সেই জিনিসটা কিন্তু আছে, একটা ভূমির থেকে ওপর পর্যন্ত ওটা ওপর থেকে একটা ঢল, একটা যেন সাদা ঝর্ণার ঢল নেমে এসেছে শ্বেতময়ূরের ছবিতে। এখানেও পাথর মিলেমিশে, কোথায় ওয়াশ পেন্টিং এর ছবি, মিলেমিশে একাকার হয়েছে রূপকথার জগতের মতন। কোনো রংকে আলাদা করে চিহ্নিত করা যায় না, সেই রংগুলো মিলেমিশে একটা মায়ামহল তৈরি করে। এই হচ্ছে অবন ঠাকুরের কাজের বৈশিষ্ট্য। রেখাকে উনিও সরিয়ে নিয়েছেন। ওনার শেষ জীবনে রেখা এসেছিল, ওনার আর অ্যারাবিয়ান নাইটস এর রেখা অনেক তীব্র, কিন্তু এই সময়তে উনি রেখাকে বাদ দিয়ে উনি বলেন আকারের সঙ্গে রেখা মিলেমিশে থাকে আমাদের প্রকৃতিতে। আমার ছবিতে আমি আকারকে দেখি, রংকে দেখি এবং তার মধ্যে রেখা মিলেমিশে আছে। আমরা পরের দিকে আরো কয়েকজন শিল্পী দেখি যারা রবীন্দ্রনাথের পাশাপাশি ছবি এঁকেছেন। এই জন্য সুনয়নী দেবী, অবনীন্দ্রনাথের বোন, উনিও কিভাবে লোকশিল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি এঁকেছেন। আমরা যামিনী রায়ের কথা বারংবার বলি, যামিনী রায় হচ্ছেন লোকশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে আধুনিক শিল্পী। তার বহু আগে অবনীন্দ্রনাথের বোন সুনয়নী দেবী কিভাবে পটের দ্বারা প্রাণিত হয়ে ছবি এঁকেছেন এবং আমরা তাকে চিনিনি, এখন তাকে নতুন করে আবিষ্কার করা হচ্ছে। প্যারিসে ওনার ছবি ভীষণ অভিনন্দিত হয়েছে, ওনার শেষের দিকে হয়েছে, এখন ওকে নিয়ে প্রচুর কাজ করা চলেছে। পরে সুনয়নী দেবী একটা অন্যতম শিল্পী, ওনার দুই দাদার
স্টাইল থেকে একদম সরে গিয়ে কিভাবে সম্পূর্ণ অন্যরকম ছবি। অর্থাৎ এই ঠাকুরবাড়ির মধ্যেই একটা মিনি ভারতবর্ষ তৈরি হয়ে উঠেছে। সমস্ত শিল্পীরা আধুনিক ভারতীয় শিল্পের সমস্ত প্রবাহ, সমস্ত ধারা এইখানেই যেন গড়ে উঠেছে। শান্তিনিকেতন এবং জোড়াসাঁকোর এই কলকাতা শান্তিনিকেতনের এই গোড়ার মধ্যে, শান্তিনিকেতনের কলাভবনের মধ্যে পরবর্তীকালে নন্দলাল, বিনোদ বিহারী, রামকিঙ্কর এরা তিনজনকে যদি ধরি, তার সঙ্গে জোড়াসাঁকোর এই শিল্পী এবং রবীন্দ্রনাথ মিলে পুরো ভারতবর্ষের শিল্পকলাকে এটা কোন জায়গায় নিয়ে গেছেন, সেইখান থেকে ধীরে 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 ছড়িয়ে পড়েছে আধুনিক শিল্পকলার প্রত্যেকটি অনুপরমাণু। প্রত্যেকে প্রভাবিত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। পরবর্তী ছবির দিকে যাই। নন্দলালের ছবি আমি ইচ্ছনে রেখেছি। নন্দলাল সম্পূর্ণ আলাদা। উনি কিভাবে মিনিয়েচার পেন্টিং এর দ্বারা, রাজপুতানা পেন্টিং এর দ্বারা প্রাণিত হয়ে ছবি করেন। উনি কিন্তু ছবিকে পুরো স্পষ্ট করে বাঁধেন। ওনার ছবি যেন টানা পোড়েনের মতন। রংগুলো ভার্টিক্যাল লাইন, যেমন তাল গাছ, গাছগুলো ভার্টিক্যাল লাইনের মতন ভূমি থেকে ওপর পর্যন্ত উঠে পড়ছে, আর রঙের প্যাচগুলো তাঁতের শাড়ি টানাপোড়েনের মতন, পাটির বুননের মতন একটা আড়ে আর একটা খাড়াই এগিয়ে চলেছে। ওনার ছবিতে একেবারে সেই বুনট দেখা যায়। মাঝখানে লাল পটের মধ্যে নায়িকা রাধা এখানে হয়ে আছেন, শুয়ে আছেন, তার প্রসাধন চলছে, আর দুই সখী দুপাশে রয়েছেন। আর এইখানে রংগুলোকে বিয়ে করে দেওয়ার জন্যে শিল্পী কিভাবে ছবির জ্যামিতিকে তৈরি করেন। আমরা যদি সব গাছপালা ভুলে যাই, দেখি এপাশে কতগুলো হরাইজন্টাল প্যাচ, তার উপরে যেখানে শুয়ে আছে মেন ফিগার নায়িকা, তাই সে খুঁড়িয়ে দিয়েছেন, টিল্ট করে দিয়েছেন, যাতে চোখটাকে আলাদা করে নজরে পড়ে। সমস্ত টেক্সচার, সমস্ত সূক্ষ্ম রেখা সরিয়ে গেলে প্যাচকে যদি ধরি, একদম একটা কতগুলো জ্যামিতিক আকার। এই হচ্ছে ছবির আসল জ্যামিতি। ছবির জ্যামিতি আমরা তার উপরে রং, টোন, টেক্সচার দিয়ে ছবিকে তৈরি করি। কিন্তু ছবির গোড়াতে গিয়ে গিয়ে আধুনিক শিল্পীরা যে বলেন কিউবে স্টার্ট, গিয়ে গিয়ে এখানে যেতে হয়, এর পাশে এই আমাদের এই নন্দলাল, অবন, গগন এদের ছবিকেও ভাঙতে ভাঙতে আমরা যদি এগিয়ে যাই, আমরা দেখব, একেবারে দেখব যে সেইখানে গিয়ে এই জ্যামিতির কাছে আমরা পৌঁছতে পারি। তো আমরা পরের ছবিতে দেখি, ঠিক আছে? এই পাণ্ডুলিপির কিছু টুকরো আমরা দেখছি। দ্রুত এগিয়ে যাবে। পাণ্ডুলিপিগুলো নিয়ে বেশি কথা বলবো না। পাণ্ডুলিপিগুলো দেখানো হচ্ছে না কিভাবে কবিতার পাণ্ডুলিপি চলছে। পরপর কতগুলো পাণ্ডুলিপি যদি দেখিয়ে দাও অরিন্দ্র, তাহলে খুব ভালো হয়। এইবার পাণ্ডুলিপির পাশে আমি যেটা বলছিলাম, পাণ্ডুলিপির পাশে আমি কিছু সেই সময় প্রিমিটিভ আর্টের নিদর্শন এঁকেছি। আপনারা দেখুন, এই যে পুরবীর পাণ্ডুলিপি, কি স্ফুলিঙ্গর পাণ্ডুলিপি, কিভাবে ফাঁক ফোকরের মধ্যে দিয়ে কবিতার লাইন রচনা হচ্ছে। যে যে ডিজাইন যেগুলো দেখাচ্ছিলাম, দেখুন এই পাশের যে ট্রাইবাল আর্ট, তার মধ্যে এই সমস্ত রেখাগুলো যেন, ফর্মগুলো যেন গড়ে উঠছে। রবীন্দ্রনাথ রীতিমতো জার্মানিতে প্রিমিটিভ আর্ট দেখেছেন, কায়রোতে দেখেছেন, এটা বলাও আছে। আমি বলছি আমি খুব একটা দেখনেওয়ালা নই, কিন্তু দেখনেওয়ালা না হলেও উনি যে অত্যন্ত মন দিয়ে উপভোগ করেন গ্যালারিগুলো, মুখে না বললেও সেটা আমরা ওনার এই পরোক্ষভাবে বুঝতে পারি। উনি সেগুলো ওনার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করবেন। অর্থাৎ পাণ্ডুলিপির এই উৎসের মধ্যে দিয়ে এই যে এই প্রিমিটিভ আর্টের এই ভঙ্গি ফুটে উঠছে, সেটা ধীরে 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 ওনার ছবিকে নিয়ে যাচ্ছে আধুনিক শিল্পকলার দিকে। আর এই আধুনিক ওনার পাণ্ডুলিপির এই ছবিগুলোই পাণ্ডুলিপির পাঠের এই পর্বের, পুরবী পর্বের পাণ্ডুলিপির এই হচ্ছে নতুন স্টেজ, নতুন স্টেপ, যেখানে পুরনো খেয়া বলুন, আমরা পুরনো যে পাণ্ডুলিপি দেখেছি, শুধু ডেকোরেটিভ কতগুলো নকশা, শুধু কেটে দেওয়া হিজিবিজি কাটা, কোনো নকশার চিহ্ন নেই। এইখানে পাণ্ডুলিপিগুলো সচেতনভাবে একেবারে ছবি হয়ে উঠেছে। এখানে আর পাণ্ডুলিপির কাটাকুটি বলবো না, আঁকুমুখি রীতিমতো ছবি হয়ে উঠেছে। পরের ছবিতে যাই। দেখুন কিভাবে ওপর থেকে নামছে ছন্দের মতো, বা নিচ থেকে ওপরে উঠছে। মানুষের মুখ, চেহারা, কত রকমের ফর্ম, এটা পাখি আছে পিঠের কাছে, অর্থাৎ একই সঙ্গে প্রচুর জিনিস গড়ে উঠছে। অনেকে বলতেন, ইনফ্যাক্ট ভিক্টোরিয়া ওকাম্পোই বলেছিলেন, আমার মনে হয় কবি তুমি সচেতনভাবে খারাপ কবিতা লিখছো, যাতে কাটাকুটি করতে পারো বেশি।
কথাটা আমাদের যে মনে হয় না তা নয়। মাঝে মনে হয় রবীন্দ্রনাথ সত্যিকারের কাটাকুটিতে এত অবসেশন মতন বুঁদ হয়ে গেছিলেন। সত্যি কি খারাপ কবিতা লিখছেন? খারাপ কবিতা রবীন্দ্রনাথের মানুষকে ইচ্ছে করে লিখতে পারেন? তা নিশ্চয়ই নয়। তবে এমনভাবে কিছু, কিছু কবিতার পাতা আছে, মনে হয় কবিতাগুলো পড়ে মাঝখানে ওই ছোট, ছোট বাক্সর মধ্যে ঢুকিয়ে দেওয়া, সাজিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ৭০ বছর বয়সের ৬৫-৬৮ বছর বয়সের একজন কবি, বিশ্বভারতী, নিজের ছবি আঁকা, সাহিত্য, গান সমস্ত কিছু মিলে এতখানি সময় উনি এই পাণ্ডুলিপি কাটাকুটির জন্য দেন। সমস্তটা নিয়োজিত করেন কাটাকুটির মধ্যে এবং আমরা জানি পুরোপুরি পাতা কাটাকুটি যারা দেখেছি হাতে নেড়ে বা চোখের সামনে কাটাকুটিগুলো পাতা ছিঁড়ে গেছে, উল্টো দিকের পাতা ফেটে গেছে, সেটাকে রীতিমতো হাত দেওয়া যায় না, ডিজিটাইজ করে রাখতে হয়েছে। এটা একেবারে কালো কালি, এমনি রবীন্দ্রনাথ কালো কালিতে ইউজ করে, কালো কালি ভীষণ অ্যাসিডিক, প্রত্যেকটি পাতা আলোর সামনে ধরলে আলো ফুটে জাফরির মতন হয়ে গেছে। এতটাই ওনার কালির কলম ইউজ করতে 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 উনি গেছেন। অর্থাৎ এই যে ওপর থেকে নিচে নামা বা প্রথম ছবির যে ছন্দময় অনুরণন ওপর থেকে নিচে নেমে পড়েছে স্টেপ বাই স্টেপ, আর এখান থেকে ব্যাঁকা ব্যাঁকা জিনিসের এসের মতন জিগজ্যাগ করতে করতে উঠে যাচ্ছে পুরোপুরি পাণ্ডুলিপি ওনার ছবি আঁকার সহজ পাঠ বলে আমি মনে করি। পরের ছবিতে যাই। হ্যাঁ, এবার এও পুরবীর পাণ্ডুলিপি। এই পুরবীর পাণ্ডুলিপি আশ্চর্যভাবে দেখবেন এর মধ্যে একটি সাহেব টুপি পরা বিদেশিনীর মুখ আছে। এটা প্রবাহিনীর কবিতা। প্রবাহিনী কবিতা তো আছেই, কিন্তু আদলের মধ্যে একটা ছোট ছোট চুলওয়ালা টুপি পরা একটা বিদেশিনী আছে। কে নারী? পুরবীর মধ্যে এইখানে বসে মানে আর্জেন্টিনাতে বসে লেখা যতগুলো কবিতা আছে তার মধ্যে কিন্তু ৪টে কবিতার মধ্যে এরকম নারী প্রতিমা ভেসে উঠেছে। অনেকেই বলবেন, ইনফ্যাক্ট কেতকী কিশোরী রায়সেন বলেছেন, আমরা তার সঙ্গে মিল মানে সহমত হতেও পারি, নাও পারি, আবার প্রশ্নচিহ্ন দিকে যাই। এই আদল, এই ভাবনা ভিক্টোরিয়া ওকাম্পোর ভাবনা থেকে উঠে এসেছে। এই যে বিদেশিনীর নারীর প্রোফাইল, এই যে প্রতিমা, তার মধ্যে কি কাজ করেছে আমরা জানি না, কাজ করেছে কি করেনি, কিন্তু পাশের দিকে ছোট্ট ছোট্ট এই যে সিলুয়েটটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু বড় করতে পারতাম দেখতে পেতাম অসংখ্য ছোট 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 জ্যামিতিক ত্রিভুজ ফর্মে ভরে উঠেছে এই ছবি। নারী মূর্তির মধ্যে কতগুলো বক্র ফর্ম আছে, কতগুলো অদ্ভুত ওয়েভ লাইন আছে, কতগুলো অন্যরকম, এর ভেতরে পাশের দিকে পরের ছবিটার মধ্যে ছোট্ট 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 জ্যামিতি, তীক্ষ্ণ জ্যামিতি আকার ফুটে উঠেছে, কিউবিস্টিক, প্রায় তীব্রতর কিউবিস্টিক ফর্ম। এবং এইখানে যে স্বাক্ষর দেখতে পাচ্ছি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এই শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যদি আমরা ছবির সিগনেচারের একটা মস্ত বড় তালিকা তৈরি করি, ভিজুয়াল তালিকা, কিরাম সিগনেচার করেছেন, আমরা দেখবো এই আর্ট নোভো ডিজাইনওয়ালা এত জিওমেট্রিক, এত ডেকোরেটিভ সিগনেচার রবীন্দ্রনাথ আর কখনো কোথাও করেননি। পুরবীর এই পাতার এই সিগনেচার ওনার সবচেয়ে বেশি অলঙ্কৃত স্বাক্ষর। আমরা পরের ছবিতে যাই। আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি জানি না আমাকে অরিন্দ্রজিৎ ইশারা করবে আমি আর কতটা সময় নিতে পারি। এবার আমি দেখাচ্ছি ওপরে কিভাবে সাউথ আমেরিকান মাস্ক, হায়দা ট্লিঙ্গিট, মাছ পাখির মধ্যে, এগুলো একেবারে সাউথ আমেরিকান মাস্ক এরকম। আর এই পাশে হচ্ছে রবীন্দ্রনাথের ছবি, এই যে নিচের দিকে যে ছবি পক্ষী মানব, ওপরে মাস্কের মধ্যে দেখুন কিরকম, এই একেবারে দৃশ্যগত মিল নেহাত আপতিক, অসম্ভব, একেবারেই অসম্ভব। এগুলো রবীন্দ্রনাথকে অনুরণিত করতে বাধ্য, ওনার মতন মানুষের সৃষ্টিশীল মানুষের চিত্তে আঘাত করতে বাধ্য, নইলে হতে পারে না। ওনার কবিতার মধ্যেও আছে পক্ষী মানব, এই আছে, উনি মিশিয়ে দেন। আর এই যে এই পাশের মধ্যে দেখো এই আশ্চর্য রকমের জিনিস, উনি এগুলো সমস্ত মিউজিয়ামে দেখেছেন, এবং না দেখলেও ওনার পেরুভিয়ান আর্ট এই প্রচুর এর নমুনা আমরা পেয়েছি। এবং স্টেলা কামব্রিজের কাছে, এবং এতে আমরা জানি যে তখন প্রচুর পিকচার পোস্টকার্ড ওরা বিদেশি ছবি এনেছেন, এবং রবীন্দ্রনাথের পার্সোনাল কালেকশন কলাভবনে যেটা আছে সেখানে মডার্ন আর্টের এবং আধুনিক আর্টের দিস্তে দিস্তে বই আছে। আমি নিজেই জার্মান আধুনিক আর্টের একটা মস্ত বড় তালিকা আমাদের রঙের রবীন্দ্রনাথ বইতে দিয়েছি, যেটা পড়লে অবাক হয়ে যেতে হবে। যেখানে উনি নিজে নীতিন্দ্রনাথকে বলছেন, তো ডার্কুন্সটা লাগলো ভালো, ডার্কুন্স মানে ছবি, জার্মান ভাষায় ডি কুনস্ট হবে, রবীন্দ্রনাথ ভুল করে ডার্কুন্স বলছেন।
ডি কুনস্ট মানে চিত্রকলা, আধুনিক চিত্রকলা লাগলো ভালো। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ জার্মানিতে নীতিন্দ্রনাথকে পাঠিয়েছিলেন ছবি প্রিন্টিং টেকনোলজি শিখবার যে নীতিন্দ্রনাথ মারা গেলেন অবশ্য, কিন্তু নীতিন্দ্রনাথ পাঠিয়েছিলেন কিছু বই, চেলাও পাঠিয়েছিলেন, অনেকেই পাঠিয়েছেন, সেগুলো রীতিমতো উনি চর্চা করেন, পড়েন, এবং চিঠির মধ্যে আছে তো ডার্কুসটা লাগলো ভালো। এগুলো সহজ নয়। এগুলোকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র যদি আমরা বলি রবীন্দ্রনাথ একজন অন্য না হোক, উনি একেবারে নিজের ভেতর থেকে যা ভাবছেন তাই করছেন, তা নয়। দৃশ্যকলা অন্য জিনিস। দৃশ্যকলা সবসময় হচ্ছে যে একটা চোখের দেখা থেকে একটা জিনিস, একটা মনের দেখা, চিত্রের দেখা, ভাবনার দেখা আছে, কিন্তু দৃষ্টির দেখা আর এক। রবীন্দ্রনাথ এই তিনটিকে মিশিয়ে নিয়েছিলেন। আমরা পরের ইয়েতে যাই কিভাবে রবীন্দ্রনাথের এই যে এপাশে আফ্রিকান ডল, এপাশে রবীন্দ্রনাথের ছবি, একদম নেহাত আপতিক। এই রবীন্দ্রনাথের ছবি একেবারে আপতিক বলবো? কি করে বলবো? কেন বলবো? আমরা কি রবীন্দ্রনাথকে এতখানি রবীন্দ্রনাথের তার চিত্তের কর্ষভূমি এতটা অনুর্বর, পাথরের মতো কঠিন যে তিনি কিছু গ্রহণ করতে পারেন না? বিদেশি যাবতীয় আধুনিক জিনিস উনি গ্রহণ করেন, আত্মসাৎ করেন, রাবীন্দ্রিক ভঙ্গিতে তাকে প্রয়োগ করেন, প্রকাশ করেন, এবং সেটা তখন আর রবীন্দ্রনাথ শুধুমাত্র রবীন্দ্রনাথের হয়ে যায়, সেটা রাবীন্দ্রিক হয়ে যায়, তখন তাকে সেইটার চিহ্ন থাকে না। রবীন্দ্রনাথ এমনই একজন আশ্চর্য প্রতিভাধর মানুষ, যিনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গাতে উনি নিজেকে একেবারে কি বলবো, যে রবন ঠাকুর যে বলেছেন ওনার ভেতর থেকে ভলক্যানিক ইরাপশন হচ্ছে শেষ বয়সে, এতটা সত্যি সত্যি তাই। ভেতরের এতখানি শিল্পকলার চিত্রিত তাপ, ওনার শিল্পকলার তাপ চাপা না থাকলে এই উদ্গীরণ ঘটতে পারে না। আমরা পরের দিকে যাব, পরের ছবিতে যাব। এপাশে রবীন্দ্রনাথের আঁকা ছবি নিচেরটা, ওপরে আফ্রিকান মাস্ক। এপাশে একটা বিদেশি শিল্পের আঁকা ছবি, ম্যাক্স পেক্সটাইল, এদিকে রবীন্দ্রনাথ, এই পাশে এই নিচের ছবিতে রবীন্দ্রনাথের। আমি দেখানোর চেষ্টা, আঁকার আদলগুলো মেলানোর চেষ্টা করছি যে এটাতে আমার বেশি বলা হয়ে যাচ্ছে যে ওনার অনুপ্রেরণার আসল জায়গা রবীন্দ্র চিত্রকলার বীজতলা, রবীন্দ্র চিত্রকলা ঠিক কোন কিসের উপর দাঁড়িয়ে আছে সেটা হয়তো আমি বেশি বলছি। কারণ বলছি, কারণ রবীন্দ্রনাথ চিত্রকলা আমরা এখনো পর্যন্ত আমরা অনেকেরই ধারণা রবীন্দ্র চিত্রকলা ভারতীয়, যেহেতু ওনার ব্যক্তিত্বের সঙ্গে একটা সংঘাত আছে, ওনার গেরুয়া জব্য পরা প্রফেট এই ভূমিকার সঙ্গে রবীন্দ্রনাথের চিত্রকলার সূত্র মেলানো শক্ত। রবীন্দ্রনাথ নিজেও বলছেন, আমি ছবির ক্ষেত্রে উনি একদম পশ্চিমের সঙ্গে হাত মেলাতে চান, পশ্চিমের অনুপ্রাণিত ছবির দ্বারা অনুপ্রাণিত হতে চান। তখন আর উনি ভারতীয় যোগ্যায় ভূষিত একজন আশ্রম আচার্য নন। উনি ছবিতে উনি একদম একজন অত্যন্ত আধুনিক শিল্পী। আমরা তার বিষয়গত দিকেও দেখেছি, ওনার ছবির বিষয়গত দিকেও দেখেছি, আঙ্গিকের দিক থেকেও দেখেছি। পরের ছবিতে যাই। আফ্রিকান মাস্ক রবীন্দ্রনাথের ছবি। বলার কিছু নেই, দেখার। আমার কিচ্ছু বলবার নেই, শুধুমাত্র দেখার এবং দেখানোর যে সত্যি সত্যি উনি ছবির দ্বারা কিভাবে সে প্রিমিটিভ আর্টের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। আমি বারবার অনুপ্রাণিত শব্দটা বলবো, কারণ উনি বারবার বলেছেন, ইনফ্যাক্ট অনেক আগে উনি বারবার বঙ্কিমচন্দ্রের কথা নিয়ে বলছেন। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা তো ইউরোপীয় নায়িকা নয়, ইউরোপীয় কোনো বনবালিকা নয়। বঙ্কিমচন্দ্র কিভাবে, অর্থাৎ আমাদের দেশের জল হাওয়াতে তাকে তৈরি করে নিয়েছেন। উনি যখন ছবি আঁকলেন, ওনার ভাবনা, ওনার চিত্ত, ওনার সমস্ত কিছুর মধ্যে নিজেকে এমনভাবে একটা তৈরি করে নিলেন, সেই সময়ের পক্ষে, আমাদের দেশের পক্ষে একেবারে আধুনিক ছবি, আধুনিক শিল্পকলা হলো যেই ছবি আর কেউ তখনও করেননি। এই জন্যে আধুনিক ভারতীয় এখনো পর্যন্ত আমরা যদি ভারতীয় শিল্পের একটা আধুনিক শিল্পীদের একটা তালিকা করতে বসি, আমাদের প্রথম নাম এসে পড়ে একজন কবির নাম। তিনি কতটা কবি, কতটা শিল্পী সেই তর্কে না গিয়ে বলবো, আমি চিত্রকর রবীন্দ্রনাথের নাম সর্বাগ্রে এসে পড়বে। পরের ছবিতে যাই। ওপরে ম্যাকপেক্সাইনের ছবি, একটা লাল পটের ওপরে নগ্নিকা শুয়ে আছে। নিচে রবীন্দ্রনাথ আঁকছেন 1931 সালে, এটি লাল পটের ওপরে একটি সাদা নগ্নিকা। কিছুই না, জাস্ট বলে দেওয়া। এই যে উনি দেখছেন, এরকম ভাবেও যে বিষয়কে ভাবা যায়। ওনার
এই যে শুধুমাত্র আমাদের ঘোমটা দেওয়া বউ, কলসি কাকি বউই শুধু একজন ফিমেল ফিগারই নয়, উনি ছবিকে কিভাবে ভাবতে হয়, কিভাবে দেখাতে হয়, রিক্লাইনিং নিউড, রিক্লাইনিং ফিমেল, আধুনিক শিল্পকলার একটা ভাস্কর ভাস্কর এবং যে কোনো আধুনিক শিল্পের উপরে হেনরি মোর থেকে থেকে প্রত্যেকে, পিকাসো থেকে মাতির প্রত্যেকে করেছেন। রবীন্দ্রনাথ কিন্তু এই এটা উপরে একটি কাঠখোদাই, বলছেন না কাঠখোদাই তারা ভীষণভাবে প্রাণিত, কারণ জার্মান কাঠখোদাই উনি প্রচুর দেখেছেন, সংগ্রহ করেছেন। ওপরের দুটো কিন্তু আমেরিকান, সাউথ আমেরিকান মাস্ক, তার কন্ট্রোল লাইনটা দেখানোর জন্য রেখেছি। আর নিচের মুখোমুখি কনভারসেশন যদি দুজনের মানুষের বলি, দেখুন কি আশ্চর্য মিল, যারা কথা বলছে কালোর মধ্যে কালো সাদা রেখা দিয়ে শুধু ফুটে উঠেছে ফর্ম, এই মাস্কের এই রেখাগুলোর সঙ্গে, মাস্কের এই কন্ট্রোল লাইনের সঙ্গে কি আশ্চর্য মিলে যায়। আমার এটা মনে হয় আব্দুল মাজির গল্প। আব্দুল মাজিদ সুস্থতার দাঁড়িয়ে যেরকম করে উনি বলেন না, তার এই যে পাশের যে লোকটি রয়েছে বা দুজনের মনে হয় সেরকম, কিন্তু ওপরের মাস্কগুলোর সঙ্গে দেখুন এর কন্ট্রোল লাইনের কি আশ্চর্য মিল। দুই বৃদ্ধ, দুই এই দুই দাড়িওয়ালা পুরুষ কি আশ্চর্য কি গল্প করছে আমরা জানি না, কিন্তু তাদের চেহারার আদল যেন আমরা ওই মাস্ক থেকে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়ে ব্যবহার করেছেন, আমরা এটাকে বলতেই পারি। পরের ছবিতে যাই। হ্যাঁ, এরকম কিছু কিছু ছবি একসঙ্গে দেখাচ্ছি। এই তিনটে ছবি হচ্ছে জার্মান উডকাট। আর এইখানে ওপরে যে চুল ঝুলে পড়া একটি মেয়ে রয়েছে, দেখুন রবীন্দ্রনাথ এখানে চুল ঝুলানো একটি মেয়ে, তার মাঝে রবীন্দ্রনাথ অবশ্যই নগ্নিকা একজন, ওপরে মেয়েটিও ওপরে একটি নগ্নিকা, এখানে তার মাঝে একটি ফিগার দিয়েছেন রবীন্দ্রনাথ। আর্চের রবীন্দ্রনাথের ছবি জ্যামিতিটা কেমন, একটা আর্চ, তার মধ্যে তার স্ট্রেট ফিগারকে দিলেন। এই রবীন্দ্রনাথ ছবির জ্যামিতিকে যেন বলছি না বারংবার, একটা ভার্টিক্যাল লাইন একটা ওপর থেকে নিচ থেকে ওঠে, আর একটা আর্চ চোখ, আর একটা রেখা তাকে যেন ঢাকা দিয়ে থাকে। আর এই মুখগুলোকে এখন দেখাচ্ছি, পরে রবীন্দ্রনাথের কাটাকুটির মধ্যে, রবীন্দ্রনাথের কালো সাদা কালো প্রতিকৃতির মধ্যে এগুলো আমরা ফিরে ফিরে আসতে দেখবো। আমরা চলে যাই এখান থেকে, এবার সরে যাই, কারণ আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, এবার আমাকে এগোতে হবে। ওপরের ছবি দুটো ওপরে জার্মান ছবি, আর এখানে দেখুন চেয়ারে একটি মেয়ে বসে আছে নগ্নিকা, একদম দেখুন ওপরে সোফাতে মেয়েটি বসেছিল, ঠিক তার মতো মেয়েটি মুখ ঢেকে দিয়ে শুধু পাটা ক্রস করে বসা। এইরকম ভঙ্গিতে বসা আমাদের দেশের ভঙ্গি নয়। রবীন্দ্রনাথ আমাদের দেশের ভারতীয় মোগল মিনিয়েচারে বা এখানে প্রচুর নগ্নিকা আছে, কিন্তু এইরকম চেয়ারে বসে পা বের করে রাখা ভঙ্গি একবারে ওয়েস্টার্ন আর্টের মধ্যে বারংবার দেখেছি। আমি জাস্ট নমুনা দেখাচ্ছি দুটো। আর ওপরে একটি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবির মাথায় এরকম টুপি, এখানে এই নিচের কোণার ছবিটা কিন্তু রবীন্দ্রনাথের। আমার ভীষণ মনে হচ্ছে এই দুটোর সঙ্গে ভীষণ একটা মিল আছে, সেই জন্য আপনাদের সামনে রেখেছি এই ছবিগুলো, একটার সঙ্গে একটার মিল বোঝানোর জন্য। আমরা একটু দ্রুত যাই, কেন আমরা 1 ঘন্টা 15 মিনিট ক্রস করেছি, আর খুব একটা বেশি বোধহয় আমাদের হাতে সময় নেই। অরিন্দ্র, তুমি একটু দ্রুত এগিয়ে চলো, আর একটু দ্রুত এগিয়ে চলো, কারণ আমার মনে হচ্ছে অনেকটা সময় আমরা অতিক্রম করে ফেলেছি। আর এবার এবার আর ছবিগুলো দেখি আমরা শেষ করে দেবো বোধহয়, তাই তো? রবীন্দ্রনাথের ছবির কথা বলতে বলতে এটা বারবার আসে, একটা জিনিস আসে, আমি একটা ছোট্ট জিনিস নিয়ে শেষ পর্বের ছবিগুলো আর একটু দেখানো কি যাচ্ছে? তাহলে দ্রুত ছবিগুলো আগে দেখিয়ে নিতে চাইছিলাম। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা একটা গানের কথা একটু বলে নিই। রবীন্দ্রনাথের একটা গান, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি না, একটা বলে নিই একটা গান। সেই গানটা হচ্ছে যে রবীন্দ্রনাথের ছবির মধ্যে, রবীন্দ্রনাথের সারা জীবন আমার মনে হয় রবীন্দ্রনাথের মধ্যে একটা ইয়ে আছে, মানে দেখা এবং শোনার একটা দ্বন্দ্ব আছে। একটা গান আমার হঠাৎ মনে হয় যে, যে ছায়ারে ধরবো বলে করেছিলেন পণ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন। এটা ঠিক মানেটা কি? কোন ছায়াকে ধরতে উনি পণ করেছিলেন? যে তার গানের বন্ধনকে শেষকালে ধরে নিতে হলো। ছায়া মানে কি শুধু ছায়া? ছায়া মানে তো আলোর সঙ্গে ছায়া থাকলে তবেই তো সত্যিকারের ছায়া। অর্থাৎ আলো ছায়ার জগৎকে ধরতে পারছে না, তাকে নিয়ে তবে কি তিনি
তাকে গানের বন্ধনে অনুবাদ করে নিতে চাইছেন? এই কি তার হ্যাঁ, ভাবনা? আসলে আমার নেটওয়ার্কটা একটু ফল্ট করছিল। হ্যাঁ, আমি আমি তুমি দ্রুত ওই ছবিগুলো একটু শো করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু নেটওয়ার্কটা একটু দেখিয়ে ফল দাও, করে তারপরে আমি গেছিল যার একটুখানি। জন্য আমি আচ্ছা, ঠিক আছে, ডিসকানেক্ট ঠিক আছে। হয়ে তুমি গেছি। একটু জানি না হ্যাঁ, হ্যাঁ, দর্শকেরা হ্যাঁ। আছেন কিনা আমি জানি না। একটু দেখিয়ে নাও ছবিগুলো চট করে। তো এই সেই গানটা যেটা বলছিলাম, সেই ছায়া মানে তো শুধু ছায়া নয়, ছায়া মানে আলো এবং ছায়া। হ্যাঁ, এর পরেরটাতে চলে যাব আমরা। তো আলো ছায়ার জগৎকে কি ধরতে পারছেন না উনি তার দৃষ্টি দিয়ে, তখন সেটা গানের তে অনুবাদ হচ্ছে। এটা আরেকটা ছবি আমি বলে নিই। এপাশে এমিল নলদের ছবি, একটি মেয়ে হাত উঁচু করে আর্তনাদ করছে। আসলে আর্তনাদ নয়, এর ছবি যীশু খ্রিস্টের সামনে সে প্রার্থনা করছে। তার সারা জীবনের প্রচুর পাপ করেছে সে। যীশু খ্রিস্টের সামনে সে এসে দুহাত তুলে নিজেকে কনফেস করছে, নিজের সমস্ত আরতি জানাচ্ছে। আর এপাশে রবীন্দ্রনাথের ছবি। রবীন্দ্রনাথের এই কালো মেয়েটি দুহাত তুলে কিসের আরতি জানাচ্ছে? এই ছবি কি এই একটা পেছনে একটা আশ্চর্য আলোক শিখা, একটা আগুনের মধ্যে লাল রঙের আগুনের শিখার মধ্যে দিয়ে কালো এই নারী সেই একই ভঙ্গিতে কিভাবে হাত তুলে আর্তনাদ করছে? এই এক্সপ্রেশন রবীন্দ্রনাথ কি এখান থেকে এম.এল. নজরুলের ছবি থেকে পেয়েছিলেন? আমরা জানি না। কিন্তু এটুকু বলতে পারি, ওনার ছবির ভেতরে ওনার জীবনের মধ্যে যে প্রশান্তিও যে প্রফিটীয় প্রশান্তি যে আছে, ছবির ক্ষেত্রে উনি একেবারেই তা নন। ছবির ক্ষেত্রে উনি অত্যন্ত তাড়িত, ব্যথিত, যন্ত্রণাময় একজন পুরুষ, একজন শিল্পী, যে বারংবার আঘাত পায়, বারংবার যন্ত্রণা কাতর হয়, এবং তার মধ্যে দিয়ে এই ছবিগুলো ভেসে ওঠে। আমরা পরের ছবিতে যাই। পরের ছবিগুলো দ্রুত একটু দেখিয়ে নিই। এই যে আমি যে আর্তনাদ করার কতগুলো এই যে ভাস্কর্য, রদার ভাস্কর্য দেখাচ্ছিলাম। এপাশে ম্যাক্স বেক্সম্যানের ছবি। তার মাথার কাছে, এটা মৃত মানুষের মাথার কাছে একটি হাত তুলে একজন রয়েছে, চিৎকার করছে। রবীন্দ্রনাথের এই ছবি রবীন্দ্রনাথ দেখেছেন কখনো? রবীন্দ্রনাথের কি ছবিতে দেখেছেন? অরিজিনাল দেখেছেন? রদার সঙ্গে ওনার খুবই বন্ধুত্ব হওয়ার ইচ্ছে ছিল। রদার সঙ্গে ওনার দেখা হয়নি, কিন্তু রদা ওনার প্রিয় ভাস্কর। উনি চেয়েছিলেন রদার সঙ্গে উনি মিট করতে, কিন্তু আলটিমেটলি হয়নি। তবে রদা ওনার অত্যন্ত প্রিয় শিল্পী। অবনীন্দ্রনাথের ভারত বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীর মধ্যে রদার কথা বারবারই এসেছে। আর আমরা পরের ছবিতে যাই, দেখি কিভাবে ওনার ছবির এই যে এপাশে বড় রঙিন ছবিটি অয়েল পেন্টিং এ আঁকা এম.এল. নলদের ছবি। একটি নগ্ন মায়ের কোলে একটি শিশু আঁকড়ে ধরে আছে তার সন্তানকে। এপাশে রবীন্দ্রনাথের ছবি, কমলা রঙের শাড়ি পরে জড়িয়ে থাকা একটি শিশুকে জড়িয়ে ধরে আছে মা। কি আশ্চর্য মিল! পেছনে কালো পটের মধ্যে একটা আশ্চর্য ব্লকের মধ্যে এখানে একটা শিলার স্তম্ভের মধ্যে যেন উৎকীর্ণ আছে এই ছবি। এই ছবি, এই বিশেষ ভঙ্গি, এই অসহায়তা মায়ের এগুলো আসলে সেই সময় আমরা জানি, কেউ জানি যে রবীন্দ্রনাথ যখন প্যারিসে এক্সিবিশন করেছেন ক্যাথে কলবেটস রবীন্দ্রনাথের ছবি দেখে অত্যন্ত উত্তেজিত হয়েছিলেন। উনি ভীষণভাবে প্রশংসা করে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছেন, ক্যাথে ওই মেয়েটি আমার ছবি করে বলে গেছে, চিঠির মধ্যে আছে। ক্যাথের পুত্র বিশ্বযুদ্ধের মধ্যে গিয়ে বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল আমরা জানি, এবং ক্যাথে সারাটা জীবন, বাকি জীবন পুত্রহারা মা একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়িয়েছে তার ছবিতে। বারংবার পুত্রদের সে আগলে ধরছে, অন্ধকার আলো মশাল নিয়ে স্তূপাকার মৃতদেহের মধ্যে থেকে নিজের পুত্রের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। এটা ক্যাথে কলবেসের বিষয়, যে অরিজিনাল বার্লিনে গিয়ে তার এক্সিবিশন, তার গ্যালারিতে গিয়ে আমি চমকে উঠেছিলাম। আমার মনে পড়েছিল আমাদের দেশের অনেক শিল্পীর কথা, এবং মনে পড়েছিল রবীন্দ্রনাথের কথা। যে রবীন্দ্রনাথ এই আহত আর্ত মা শিশুকে আগলে ধরে রাখার ভঙ্গি দেখতে পাচ্ছি। পরের ছবিতে যাই। কিছু জ্যামিতিক ছবি, একেবারেই যেগুলো জ্যামিতিক, একেবারেই অ্যাবস্ট্রাক্ট ছবির সঙ্গে মিলে যায়। কালোর ওপরে লাল, এই কালোকে উনি একেবারে ঢালা রং করে দিয়েছেন, কালি ব্যবহার করেছেন। এটা প্রথম পর্বের কাজ। রেখার পেছনে ফর্মের পাশে শুরু কালো ভঙ্গি রয়েছে, কালো দীপ্ত সেই রূপলি রেখা রয়েছে। পরের ছবিতে যাই। এই ছবিগুলো একেবারেই একটা অদ্ভুত
চিহ্ন সংকেত, একটা ডিজাইনের মতন। এও তাই, রবীন্দ্রনাথের প্রোফাইল, একটা প্রোফাইল মুখ, একটা আশ্চর্য এক্সপ্রেশন মুখের মধ্যে, জিগজ্যাগের একটা দিকে উঠছে একটা দিকে নামছে। এবার এবার দ্রুত আমি ছবিগুলো দেখে নিই, তারপরে যা বলার বলে সেটা তো ভাইছি। এও তাই, একটা জন্তু, একটা আর্ত মুখ, কিন্তু লালের মধ্যে কুচকুচে কালো দিয়ে ভরে উঠেছে, এবং পেছনের কাগজটা সাদা ছিল এক সময়, কিন্তু এখন অ্যাসিডিক হয়ে গিয়ে এরকম হয়ে গেছে। ওটা কিন্তু রং নয়, ওটা কিন্তু কাগজের সাদা। রবীন্দ্রনাথ বারে বারে অনেক সময় কাগজের সাদা ব্যবহার করেছেন, এবং সেটা তারপরে ওই অ্যাসিডিক হয়ে গিয়ে ইয়েলোইশ একটা আকার ধারণ করেছে। আর কালো রং এবং লাল রং ভীষণ অ্যাসিডিক, তো সেটা অনেক করেছে। এই যে রবীন্দ্রনাথের ছবির অদ্ভুত সমস্ত জিওমর্ফিক ফর্ম বলছিলাম না, এগুলো পাখি, জন্তু, কিন্তু এগুলো যেন প্রিমিটিভ আর্টের সঙ্গে মিল। আমরা যেন গুহা চিত্রের মধ্যে এরকম কিছু দেখতে পাই। রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের এতে ফিরতে ফিরতে বলছেন যে আধুনিক শিল্প সমালোচক বলেন যে আমাদের প্রিমিটিভ আর্টের দিকে ফিরে না গেলে আমাদের নিস্তার নেই। রবীন্দ্রনাথ যখন বলছেন, আমাদের মনে হয় উনি তখন এই দীর্ঘ জাহাজ যাত্রাতে উনি কিছু আধুনিক আর্টের বই পড়তে পড়তে ফিরছিলেন। ওদের পশ্চিম যাত্রীর ডায়েরির মধ্যে প্রচুর ওনার এই 25-এ ওনার প্রচুর চিত্রকর রবীন্দ্রনাথের ভাবনার স্তর বদলে বদলে যাচ্ছিল, এবং তারপরে পরেই উনি কিন্তু ছবির জগতে পুরোপুরি, আমরা যদি বলি, গ্রিন রুমে এতক্ষণ সাজসজ্জা করছিলেন, মঞ্চে এসে দাঁড়াবেন, সেই মঞ্চে এসে দাঁড়ালেন 27-28 সালে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে যাই আমরা। পরের ছবিতে চলে যাই, আমরা দ্রুত পরের ছবিতে চলে যাই। কিভাবে ওনার ছবি, এই যে ওনার মতো করে মেল এবং ফিমেল নিউড, আমি বলছি না, ওনার কোনো দ্বিধা, যখন আর্টিস্ট রবীন্দ্রনাথ, গেরুয়া জব্বা পরিহিত রবীন্দ্রনাথ আশ্রম আচার্য নন, প্রফেট নন, ফিমেল মেল নিউড আঁকতে উনি সামান্যতম সংকুচিত হন না। ওটাকে উনি দেখেন একটা আকার হিসেবে দেখেন, এবং এই রবীন্দ্রনাথের এই ছবির আকার তথাকথিত রিয়েলিস্টিক আকার তো নয়, একটা চিত্রপটের ওপরে স্পষ্ট একটা চিহ্নের মতন ফুটে উঠেছে, জ্যামিতিক চিহ্নের মতন ফুটে উঠেছে। পরবর্তী ছবিতে যাই। মাঝখানে রবীন্দ্রনাথের ছবি, দুপাশে মাতিসের দুজন বিখ্যাত শিল্পী মাতিসের ছবি নিয়েছি। মাতিসকে কালারিস্ট বলা হয়, সমস্ত দেশ জুড়ে আধুনিক শিল্পে কালারিস্ট বলেন, কারণ মাতিস পাশেটা রেড লাল দিয়ে পুরোটা করেছেন। রবীন্দ্রনাথও লাল দিয়ে করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ লালের মধ্যে, মাতিস লালের মধ্যে যেভাবে অন্য রঙকে সামঞ্জস্য করতে পারে, যেভাবে নীল ছড়িয়ে দেন, তার মধ্যে আবার একটুখানি রূপলি ছাই রং দিয়ে আবার তার মধ্যে লাল ফেলে, নীলের মধ্যে ফেলে, এই যে সাজানো, রঙকে নিয়ে খেলা করা, রবীন্দ্রনাথ এই খেলাটা করতে পারেন না। রবীন্দ্রনাথ লালের মধ্যে একটা পরিষ্কার পট দিয়ে দেন আপাদ মস্তক। তারা খুব বেশি রবীন্দ্রনাথের নির্দেশ মেনে চলে, তারা খুব বেশি চিত্রপটে গিয়ে তারা খুব বেশি খেলাধুলো করতে পারে না। আবার পটে আবার দুদিক থেকে একটা লালের ধারা হয়তো এলো, তবুও প্রবল চেষ্টা আছে পুরো ছবিকে লাল এবং বাদামিতে ভরিয়ে নেবার জন্যে। কিন্তু সেই চেষ্টা, সেই খেলা, এই মাতিসের মতো, মাতিস যেমন ফ্লোরটাতে যেখানে চেয়ারগুলো রাখা আছে সেটাও লাল, ওপরে দেয়ালেও লাল, কিন্তু ছবিগুলো কেমন করে রেখেছেন, শুধুমাত্র মাটিতে রাখা দুটো ফর্ম, একটা অ্যানিমাল, এটা বাঘের চামড়ার মতো বা হরিণের চামড়ার মতো এমনভাবে ফর্মটা রেখেছেন, মানে মাটি ওটার রাখাটা, ওটা হচ্ছে তার বিশেষ কায়দা, শিল্পের ফর্ম কিভাবে ইউজ করবে। ওটার জন্য মনে হচ্ছে ফর্মটা যেন, মেঝেটা যেন হরাইজন্টাল হয়ে গেছে, আর তার উপরে ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে স্টুলটা। অত্যন্ত কুশলী বিন্যাস না জানলে এরকম করা যায় না, যেটা রবীন্দ্রনাথের ছবিতে আমি কখনো পাবো না। রবীন্দ্রনাথের ছবি একটার উপর একটা স্পষ্ট পটের উপর একটা জিনিস এসে পড়ে, খুব সহজ বিন্যাস। তাই মাতিসের ছবির পাশে এমনি দেখাতে চাইলাম একজন বিখ্যাত প্রখ্যাত শিল্পীদের ছোট ছোট কাজের মধ্যে যে কৌশল থাকে, রবীন্দ্রনাথ কিন্তু সেটাকে গ্রহণ না করে একদম স্ট্রেট কাট ছবির ফর্মে চলে গেছেন। পরবর্তী ছবিতে যাই। হ্যাঁ, এবার রবীন্দ্রনাথ একবারে ঝলমলে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথকে আমাদের চিনতে কোনো অসুবিধে নেই। সেই বললাম, ঝলমলে আগুন রং পেছনে, তার সামনে দেখুন রং কি করে এবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে, এক্সপ্রেশনিস্ট রঙের ফোয়ারা। এখানে রবীন্দ্রনাথের না কোনো তীক্ষ্ণ রেখা আছে না কিছু আছে, চোখের মধ্যে দিয়ে কাগজ সাদার সেই বেরিয়ে আসছে, একটা আশ্চর্য
এক্সপ্রেশন, কিন্তু রেখার তীক্ষ্ণতা নেই, পুরোটাই রঙের একটা উদ্গীরণ হচ্ছে, রঙের একটা, এই যে রমন ঠাকুর বলছেন না যে ভলক্যানিক ইরাপশন, এই সত্যি সত্যি যেন রঙের লাভা গড়িয়ে পড়ছে পট দিয়ে। এখানে একদম শিল্পীর সচেতন তুলির যেন টান নেই। কিছু কিছু চোখের ক্ষেত্রে এই যে পাশের ফিগারের গায়ে যে ছাই ছাই রং বাসে গড়িয়ে পড়ছে, কি আশ্চর্য রকমের, ভাবা যায় না রবীন্দ্রনাথের ছবির মধ্যে তার তুলি চালনার মধ্যে এত স্বতঃস্ফূর্ত দৃঢ়তা, এত ঋজু ভঙ্গি তার এর মধ্যে ছিল। এবং উনি তখন রীতিমতো বয়স হয়েছে, এই ছবিটার তারিখ হয়তো হবে একদম শেষ প্রান্তে, এই ছবিটা হয়তো 38-39 সালের ছবি। লিখতে গিয়ে ওনার রেখা, ওনার হাতের কলম একটুখানি, হ্যাঁ কত, ওনার লিখতে গিয়ে ওনার রেখা অনেকটা হয়ে যায়, দ্বিধাগ্রস্ত হয়, বেঁকে যায়, কিন্তু ছবির ক্ষেত্রে ওনার রেখা একদম সুস্পষ্ট থাকে, তুলি একেবারে নিষ্কম্প থাকে। পরবর্তী ছবিতে চলে যাব। পরের ছবিতে চলে যাই। কিরকম ছবিগুলো দেখে আমাদের, হ্যাঁ এই সেই ছবি, ওনার অসম্ভব এক্সপ্রেশনিস্ট ছবি, মুখোশ এবং মুখ। মুখোশ কখনো কখনো মনে হয় যেখানে শুধু শুধু মুখটাকে রাখেন, গলার চিহ্নও থাকে না মাঝে মাঝে, আবার কখনো মাঝে মাঝে একটা আবছা আভাস দিয়ে রাখেন। এখানেও লাল নিয়ে উনি খেলা করেছেন বটে, মাতিসের মতন না হলেও লাল নিয়ে উনি যথেষ্ট খেলা করেছেন, কিন্তু এই লালকে আমাদের মনে হয় যে এই লাল হচ্ছে যে বিদ্রোহাত্মক লাল। উনি যদি লালকে ভালো না বুঝে থাকেন, উনি শেষ পর্বে সত্যিকারের লাল শিশির লাল ঢেলে দিয়ে উনি একটা তীব্র লালের ইলিউশন তৈরি করেছেন, দেখিয়ে দিচ্ছেন উনি কি করতে পারতেন কি করতে পারতেন না। প্রথম ছবিটার মধ্যে হলুদ এবং সবুজের একটা এবং গাঢ় কালোর একটা রঙের সংঘাত, রঙের বর্ণের একটা নাটকীয়তা আছে, সেইটা ছবির এক্সপ্রেশনের মধ্যে কিরকম একটা অন্য তৈরি করেছে, এটা কিরকম রহস্যময়তা তৈরি করেছে। আমরা পরের ছবিতে চলে যাই। হ্যাঁ, পাওলা মোরারসন বেকার, জার্মান একজন আর্টিস্ট। এই ছবিটার নাম হচ্ছে লেডি উইথ ক্যামেলিয়া। রবীন্দ্রনাথের সেই ক্যামেলিয়া কবিতা আছে, আমরা জানি, সাঁওতাল মেয়েটির গালে লাল আভা এসব আছে টাছে, জানি না এইসব ছবি রবীন্দ্রনাথ দেখেছিলেন কিনা। এই মেয়ে, এই পাওলা মোরারসন বেকারের ছবির পাশে এরকম অদ্ভুত গোলাপি আভার দেখতে পাই, দেখতে পেলেই রবীন্দ্রনাথ করবেন তা নয়, রবীন্দ্রনাথের ছবি দেখছেন কিনা তাও জানি না, কিন্তু রবীন্দ্রনাথ এই যে বাদামি পাশে যে ছবিটা এঁকেছেন, বাদামি মুখমণ্ডল, দেখুন এই মুখটা এখানে অনেক বেশি সুডোল, অনেক বেশি ভাস্কর্য সুলভ, মন্ডধর্মিতা অনেক বেশি রবীন্দ্রনাথের ছবিতে। একটা আশ্চর্য হয়ে উঠেছে, একটা কি বলবো সরি, যেটা আমরা এখনো পর্যন্ত পাইনি, সেই দ্বিমাত্রিক পটের মতন ছিল পেপার কাট, সেটা কিন্তু অনেকটা উঠে এসে এখানে সুডোল হয়ে উঠেছে। আর রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথকে আধুনিক ছবি রবীন্দ্রনাথ পিকাসোর গুয়ের্নিকা পর্যন্ত দেখেছেন। আমরা জানি চিঠির মধ্যে আছে আন্দ্রে কার্পেলিসের স্বামী ডাল হগম্যান, উনি ওকে পিকাসোর গুয়ের্নিকার একটা বড় কার্ড পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথকে, এবং আমার অনুমান সেই কার্ড পাওয়ার পরই গুয়ের্নিকার সেই কার্ড পেয়ে ওনার কি হয়েছিল জানি না, তবে ওনার একটি কবিতা রচনা করেছিলেন প্রায় সমসাময়িক, যুদ্ধ লাগলো স্পেনে। আমার মনে হয় এই কবিতা রচনার প্রেক্ষাপটে সেই গুয়ের্নিকার ছবির কোনো ভূমিকা আছে কিনা হয়তো ভেবে দেখার সময় হয়েছে। পরবর্তী ছবির ক্ষেত্রে যাই আমরা। হ্যাঁ, রবীন্দ্রনাথের নিউড, এপাশে গঙ্গার পল গঙ্গার নিউড, একদম ফ্রন্টাল নিউড একমাত্র রবীন্দ্রনাথের ছবিতে আছে। আমি জন্যই বলছি রবীন্দ্রনাথের ছবির মধ্যে যে বিদেশি প্রভাব আছে, এই বিদেশি ভঙ্গিমা কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে ভয়ঙ্করভাবে তীব্র, যেখানে রবীন্দ্রনাথ তার প্রফেটীয় ভঙ্গি থেকে জোপ্পা খুলে সরে দাঁড়ান। গঙ্গা, রবীন্দ্রনাথ। পরবর্তী ছবিতে যাই। তিনটেই এমিল নলদের ছবি। প্রফেট, মাঝখানে একটা উডকাট, এপাশেরটা একটা রিলিফ ভাস্কর্য, এপাশেরটা জল রঙের কাজ। প্রফেট। আমরা এবার রবীন্দ্রনাথের আত্মপ্রতিকৃতিতে যাব, দেখি সেটা কেমন, এর সঙ্গে কোনো মিল দেখতে পাই কিনা। এটাও দুটো ওনার স্কাল্পচার, জার্মান ভাস্করের তৈরি স্কাল্পচার। পরের দিকে আমরা যাই, পরের ছবিতে যাই। এই যে রবীন্দ্রনাথের মুখ,
আমরা কি আশ্চর্য এই ছবি নিয়ে শঙ্খদা অনেক কিছু বলেছেন। ওনার নির্মাণ সৃষ্টির মধ্যে আছে আশ্চর্য প্যারাগ্রাফ আছে, এটা নিয়ে পড়লে মুগ্ধ হয়ে যেতে। সত্যি তখন মনে হয় হয়তো রবীন্দ্রনাথের সেই পত্রপুটের সেই কবিতার সঙ্গে এই ছবিকে মিলিয়ে আমাদের দেখা দরকার। আবার এও মনে হয় তাহলে কি দর্শক তাকে কি সাহিত্য পাঠের মধ্যে দিয়ে তাকে আসতে হবে? আমার মনে হয় এই দুটোর মধ্যে সাঁকো তৈরি করে দিলে মন্দ কি? কবি একরকম করে দেখবেন, দর্শক আরেক রকম করে দেখবেন। এই সাঁকো তৈরি হয়ে উঠুক না। যদি দর্শকের মধ্যে নানা রকম ভাবনা জাগিয়ে তোলে, ক্ষতি কি? কিন্তু আমার যেটা এখানে বলবার কথা, এই যে আমরা এর আগে প্রফেট দেখলাম, এম.এল. নলদের প্রফেট দেখলাম, অন্য ভাস্করদের ছবি দেখলাম, তার সঙ্গে রবীন্দ্রনাথের এই আত্মপ্রতিকৃতির অসম্ভব মিল। এটা চন্দননগরের আঁকা, এটা রবীন্দ্রভারতীর বিশ্বভারতী তিনি রবীন্দ্রভারতী সোসাইটি, রবীন্দ্রভারতীর সংগ্রহশালাতে আছে। পরবর্তী ছবিতে যাই। একপাশে মার্ক সাগালের, সাদা কালোটা মার্ক সাগালের পোর্ট্রেট, এপাশে রবীন্দ্রনাথের পোর্ট্রেট। জাস্ট বলে দেওয়া, আর কিছু না, আর কিচ্ছু বলার নেই, আর কিছু বোঝানোরও নেই। রবীন্দ্রনাথের ছবি, মার্ক সাগালের ছবি। মার্ক সাগাল বলে দিতে হবে না, আধুনিক শিল্পকলার একটি নাম। ওপরে পল ক্লির ছবি, ছবিটার নাম চিড়িয়াখানা, অসংখ্য জন্তু জানোয়ার হেঁটে চলেছে। নিচের ছবিটা রবীন্দ্রনাথের ছবি, একদল জীবজন্তু, যেটা রবীন্দ্র সদনের মেট্রোতে আমরা সবাই দেখেছি। ওপরে এম.এল. নলদের ছবি, এপাশে রবীন্দ্রনাথের ছবি, যুগল। জাস্ট আমি ছবিগুলোকে একত্র করেছি মাত্র, আর কিছু নয়। অর্থাৎ রবীন্দ্রনাথের ছবি যে তথাকথিত আধুনিক পশ্চিমী শিল্পীদের দ্বারা সত্যি সত্যি অনুপ্রাণিত হয়েছিলেন, সেইটা বলবার জন্যেই আমার এই ছবিগুলো দেখানো এবং বলা যে রবীন্দ্রনাথের ছবি আমাদের যতটা আমাদের দেশের আধুনিক ছবি মানে পট বলি, ইউরোপিয়ান ছবি বলি, অবনীন্দ্রনাথ ছবি আঁকছেন, এখানে মোগল ছবি দেখছেন, সেগুলোর দূরপ্রাচ্যের ছবি, এগুলো তো দেখছেন বটেই, এগুলো তো নিয়মিত কলাভবন তৈরি করছেন, এত জিনিস করছে। পাশে নন্দলাল ছবি আঁকছেন, বিনোদ প্রিয়ারি ছোট কিন্তু গগন অবন ছবি আঁকছেন। তার পাশেও উনি কিন্তু ওনার ছবিগুলো অনুপ্রাণিত হচ্ছেন বেশি করে এই ওয়েস্টার্ন আধুনিক শিল্পের দ্বারা। তো ওয়েস্টার্ন আর্ট না, অত্যন্ত আধুনিক জার্মান এক্সপ্রেশনিস্ট আর্টের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। কারণ জার্মান এক্সপ্রেশনিস্ট আর্টের ভাবনাই ছিল বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে নিজের যন্ত্রণাকে কে করে দেওয়া, প্রকাশ করা। তখন আমরা জানি সেই সময়তে আমাদের আধুনিক সৌন্দর্যের সংজ্ঞা বদলে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই। তথাকথিত সংজ্ঞা বদলে গিয়েছিল, সমস্ত শিল্পকলা হয়ে উঠেছিল একেবারে অন্যরকম। আধুনিক শিল্পকলার ক্ষেত্রে নতুন দিগন্ত দেখা দিয়েছিল। পিকাসো আফ্রিকান আর্ট দ্বারা প্রভাবিত হচ্ছিলেন। ফবিজম, ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম তো ছিলই, তার উপর ফবিজম এবং জার্মান এক্সপ্রেশনিজম নতুন করে, তারপরে তাদের হাত ধরে কিউবিজম এগুলো এসেছিল। এই এক্সপ্রেশনিজমের সূচনার যে প্রবল, এই যে রংকে দগদগে করে দেওয়া, দর্শকের চোখে একটা ধাক্কা দেওয়া, ভেতরকে নাড়িয়ে দেওয়া, ছবি থেকে হাত ছেড়ে বাহ বেশ বলে না চলে যাওয়া, ছবি তোমাকে ভাবাবে আড়ালে, ছবি দর্শককে ভাবাবে আড়ালে, আড়ালে চিন্তা করাবে। দেখলাম সেটা জানবে, আধুনিক শিল্পীদের সেটাই কাজ, ছবির চিত্তে প্রবেশ করানো, শুধুমাত্র দৃষ্টির নয়, অন্তরের গভীরে সে যেন কি আঘাত করে, ক্ষত তৈরি করতে পারে। রবীন্দ্রনাথের ছবি ঠিক তেমনই। এই জন্য রবীন্দ্রনাথ বারংবার ওই কথা বলেন। আর ছবিগুলো দেখে নিয়ে এবার রবীন্দ্রনাথের দু একটা কথা বলে আমি শেষ করে দেবো, আর কিছু নয়। আর কতটা কি আছে আমি দেখি। রবীন্দ্রনাথের ল্যান্ডস্কেপ, কি আশ্চর্য ল্যান্ডস্কেপ! দেখতে দেখতে আমাদের মানে সারাটা রাত কাটিয়ে দিতে পারে। এই যে আশ্চর্য আকাশের ছায়া পড়েছে এখানে, সিলুয়েট, কি আশ্চর্য ছবি! কি করে আঁকলেন উনি এই ভঙ্গিমায়। সন্ধ্যা হলো বৌমা, যে রবীন্দ্রনাথের সিরিজ অফ ছবি আছে আমার মনে হয়, এগুলো তার মূর্ত কি বলবো প্রতিমা। পরবর্তী ছবির ক্ষেত্রে যাই, আমার অসম্ভব একটা প্রিয় ছবি, বেশ বড় আকারের ছবি। এই যে সেই আবার পেছন থেকে হলুদ সোনালি আকাশের পটে গাছ, গাছগুলো এক্সপ্রেসিভ, বেঁকে যাচ্ছে, চড়ে যাচ্ছে, একদম স্থির স্থানও নয়, নড়াচড়া করছে সমস্ত চিত্রপট। পরবর্তী ক্ষেত্রে যাই,
পরবর্তী ছবির ক্ষেত্রে যাই। এটা হচ্ছে একটা বিশেষ আধুনিক হায়দার tlingit, একটা সাউথ আমেরিকান প্রিমিটিভ ডিজাইন। এটা পাখি, এটা ভীষণ এখনকার এর মধ্যে হয়। তার একটা ছোট্ট অংশ তুলে নিয়েছি আমি। তুলে নিয়েছি একটা বিশেষ কারণে। পরের ছবিতে দেখতে পাবো কেন তুলে নিয়েছি। এই ছবির এই হায়দার tlingit এই ছবির মোটিভ মধ্যে থেকে রবীন্দ্রনাথের কাটাকুটির তো একটা চেহারা আছে। তা সত্ত্বেও পরের ছবিটাতে গেলে বুঝছি কেন আমি এটা আলাদা করে তুলে নিলাম। আমরা যদি রবীন্দ্রনাথের সিলটা দেখতে পাই, রবীন্দ্রনাথের যে রঠর সিল যেটা আছে, আমরা যেটা এরপরেই হয়তো সেটা আসবে। একটু হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথের লাল দিকে রঠর সিল, এটার সঙ্গে মিলিয়ে দেখুন কি আশ্চর্য মিল! একে নেহাত আপতিক মিল। এখানে ওপরটায় ঠ আছে, এখানে র আছে। রবীন্দ্রনাথ সারা জীবন এই ডিজাইনটা তৈরি করতে ফাইনাল ডিজাইন এটা। আমি বলছি না উনি নেই, কিন্তু এই সাদৃশ্য শিল্পকলা তো, চিত্রকলা তো সাদৃশ্যের উপর নির্ভর করে, এবং এই মিলটা আমাকে অবাক করেছিল যে এই, এবং এই সরু মোটা রেখা দিয়ে, এবং এই আমি মূল জিনিসটা দেখেছিলাম একটা মিউজিয়ামে, এটাও লাল এবং কালো দিয়ে করা। রবীন্দ্রনাথের এই যে ছবিটা সিলটা করেছেন, তার মূল যেটা কাগজে এঁকেছে সেটা লাল কালো দিয়ে করা সিল। অর্থাৎ রবীন্দ্রনাথের এই নকশার মধ্যে, এই প্রিমিটিভ আর্টের নকশা ওনার কি আশ্চর্যজনকভাবে ওনার বিখ্যাত আদ্যক্ষর দিয়ে তৈরি করা নকশার মধ্যেও ঢুকে গেল। আমি একটা রবীন্দ্রনাথের শেষ কথা দিয়ে বলবো, শেষ করবো, আমার অনেক সময় হয়ে গেছে আর নেব না। সেটা হচ্ছে যে উনি বারবার বলছেন আমার ছবি আমি দেশে নিয়ে যাব না, সমস্ত ফেরত নিয়ে যাব, দেশে নিয়ে যাব না, কারণ আমার ছবি বোঝে না, ইত্যাদি ইত্যাদি। একটা কথা বলছেন খুব আশ্চর্য কথা, সেটা দিয়ে আমি শেষ করব। উনি বলছেন যে পূর্ব দিগন্তে রবির প্রথম উদয় প্রভাত সঙ্গীত মুখরিত। পূর্ব দিগন্তে রবির প্রথম উদয় প্রভাত সঙ্গীত মুখরিত। পূর্ব আকাশের জন্যে আমার বাণী রইল, গান রইল। পশ্চিম আকাশে অস্তমগন বেলায় বর্ণ বিচিত্র ছবি। আমার ছবি ও গান সমুদ্রের দুই তীরে দুই নীরে ভিন্ন বাসায় থাকবে। অর্থাৎ সচেতনভাবে রবীন্দ্রনাথ নিজের ছবিকে, নিজের আঁকা ছবিকে উনি উপহার দিচ্ছেন, বলছেন সমুদ্রের ওপারের মানুষের জন্যে। আমাদের জন্য কি রইল? পূব দিকের লোকেদের জন্য সমুদ্রের এপারে কি রইল? তার বাণী, তার গান। তার এই বাণী আর গান, ভাষা এবং তার সঙ্গীত, সুর, সাহিত্য আমাদের বাংলার আসরের জন্য রইল। আর চিত্রভাষা, চিত্রকলা তো আন্তর্জাতিক একটা ভাষা। একটা কাগজের উপর একটা লেখা আমি বাংলা ভাষায় লিখলে সেটা অনুবাদ করতে হয়, একটা আন্তর্জাতিক ভাষার সাহায্য লাগে। কিন্তু আমি যদি ক্যানভাসের উপর একটা কালো আঁচড় টানি বা লাল আঁচড় টানি, সেটা কোনো দর্শকের পক্ষে বলে দিতে হয় না এটা কি। তাই চিত্রকলা হচ্ছে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক একটা মাধ্যম। রবীন্দ্রনাথ সেই আন্তর্জাতিক মাধ্যম, নিজেকে আন্তর্জাতিক একটা চেহারায়, সেই ছবিকে সেই চেহারায় নিয়ে গেছেন, সেই প্ল্যাটফর্মে নিয়ে গেছেন, এবং ওনার সেই ছবি, সমুদ্রের ছবি এবং গানকে সমুদ্রের দুই তীরে দুই নীরে ভিন্ন বাসায় রেখে দিয়েছেন। আমাদের কিছু বলার নেই, কারণ ওনার ছবি ভেবেছিলেন একদম ফিরিয়ে আনবেন না, ছবিগুলো ওপারেই রেখে আসবেন। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, ছবিগুলো সেই সময় অনেক ছবি আমাদের কাছে ফেরত এসেছে, আমাদের মিউজিয়ামে, বিশ্বভারতী বা অন্যান্য জায়গায় রাখা আছে, বাট আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি যদি বিদেশিদের মিউজিয়ামে থেকে যেত, তাহলে আমাদের কি বলবো, আমাদের আফসোসের ইয়ে থাকতো না। তো এই হচ্ছে আমার কথা বলা, যে রবীন্দ্রনাথ নিজের আরেকটা কথা বলেছেন, যে বিদেশি আর্টিস্টরা কেউ কেউ বলেছেন আমার চিত্রকলার সাবেকির উন্মিলন, উদ্ভব, অদ্ভুত সম্মিলন ঘটেছে। কথাটা যদি সত্যি হয়, এই ঘটকারী অজ্ঞানকৃত। যাই হোক, ইন্ডিয়ান আর্ট যাকে বলে, আমার আনাড়ি কলমে সেটা প্রকাশ পায়নি। অতএব জাতকুল মিলিয়ে কারো কারো ভালো লাগবে তার আশা করি নেই। অর্থাৎ আপনি জানতেন যে তার মতন আধুনিক শিল্পকলা আমাদের দেশে সহজে গ্রহণযোগ্য হয়ে উঠবে না।
তাই আমরা এখন যদি দেখি রবীন্দ্রনাথ শতবর্ষের সময় রবীন্দ্রনাথের ছবি নিয়ে তেমন আলোচনা হয়নি। ১২৫ বা ১৫০ বছরের আলোতে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছবি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে, বই হচ্ছে এবং অর্থাৎ রবীন্দ্রনাথ ছবির ক্ষেত্রে যে অনেকটা এগিয়ে ছিলেন ওনার কন্টেম্পোরারি সময়ের চেয়ে, সেটি আবার যেন প্রমাণ করল। নমস্কার। আমার দাদার আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার আমরা ক্লাস করছি, এবং আমার এখানে যারা অবগাহনের দর্শক আছেন তাদের তাদের তরফেও আমি এটা মনে করতে পারি যে তারাও অত্যন্ত নিবিষ্টভাবে এই চিত্র প্রদর্শনী এবং তার গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলেন। আসলে সুষমনদার রবীন্দ্র চিত্রকলা নিয়ে যে তার ইতিবৃত্ত রচনার যে কাজ তিনি তা নিরন্তর করে চলেছেন। এখানে একজন আমি জানি না যে সুষমনদা কতক্ষণ সময় আছে, একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন এখানে এসেছে যে রবীন্দ্রনাথের সমসাময়িক যারা ছিলেন তারা কিভাবে রিয়াক্ট করতেন, উনি তাদের প্রতিক্রিয়া কি ছিল, প্রতিক্রিয়া করতেন তা জানতে ইচ্ছা করে। রবীন্দ্রনাথের ছবি ছাড়া ভারতের আধুনিক চিত্রকলা ভাবা যায় না। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যে সুষমনদা হয়তো একমত হবেন যে রবীন্দ্রনাথের যখন ছবি 1930-এ প্রদর্শনী হচ্ছে সেখানে সাংবাদিকদের মুখোমুখি রবীন্দ্রনাথকে হতে হয়েছিল এবং তাদের কাছে তারা রীতিমতো তার কাজ সম্পর্কে সন্দিহান ছিলেন এবং বাংলার মানুষেরা বা ভারতীয় প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ যে কতটা তার যে আশাভঙ্গ হয়েছিল সে বিষয়ের কথা তো সুষমনদা বলেছেন। আমি জানি যে সুষমনদা যদি প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু খুব সংক্ষেপে বলি, আমাদের দেশে তো রিয়াকশন খুব খারাপ হয়েছিল। আমাদের দেশে সজনীকান্ত দাসেরা আরও অনেকে আছেন ভীষণ মানে ছবিতা বলা হচ্ছিল, ছবি আর কবিতা মিলিয়ে ছবিতা বলা হচ্ছিল এগুলো সব লালা ক্রিন্ডের মতন কি সব জমে উঠেছে, এগুলো কি ছবি বলবো না বনবিকলনের একটা স্তর হিসেবে বলবো, মানে অসম্ভব ওকে করা হয়েছিল। এবং প্রথম ছবি যখন আমাদের রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তি উপলক্ষে যখন টাউন হলে ওনার প্রথম ছবি দেখানো হয়েছিল, কিছু ছবি, সেখানে আমাদের দেশের প্রথম প্রদর্শনী ধরতে গেলে সেটাই ধরতে হয়। টাউন হলে ৩ দিন ধরে যে রবীন্দ্র মেলা হয়েছিল ১৯৩১ সালে রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তি উপলক্ষে ডিসেম্বর মাসে, সেখানে রবীন্দ্রনাথের কিছু ছবি ছিল। নন্দলালরা করেছিলেন কি রবীন্দ্রনাথের ছবি অত্যন্ত আধুনিক বলে অজন্তার কপি পটের ছবি দিয়ে তারপরে রবীন্দ্রনাথের ছবিকে এনেছিলেন একটা ধারাবাহিকতা দেখানোর জন্য, আমাদের ছবির ঐতিহ্যের একটা পরম্পরা দেখানোর জন্য। এবং সেখানে আশ্চর্য লাগে নন্দলালের মতন মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শককে ছবি বোঝাতে হতো। নন্দলাল কি বোঝে, বিনোদ বেরিকেও মাঝে থাকতে হয়েছে। নন্দলাল কি বলতেন আমরা জানি না, আমরা খুব আশ্চর্য, তখনকার দিনে তো এত স্টেপ করে রাখার ভঙ্গি ছিল না, সহস্র শয়ে শয়ে দর্শক এটেছে নন্দলাল কিভাবে বোঝাচ্ছেন ছবি আমাদের খুব জানতে ইচ্ছে করে। তবে মনে হয় নন্দলাল যা বুঝিয়েছিলেন সেগুলো উনি ওনার পরের লেখাতে বলেছেন। তো সেই জন্যে, তবে এটা নিঃসন্দেহে বলবার কথা আমাদের দেশের দর্শক একেবারেই ভালো করে গ্রহণ করেননি। ফলে রবীন্দ্রনাথ এই কারণেই ওনার শেষ সাক্ষাৎকার যাকে বলে বুদ্ধদেব বসুর কাছে দেওয়া সাক্ষাৎকার, ওনার সাহিত্য গান ছবি, সেখানে উনি বলছেন যে ছবিটা ছবি, ভারতীয় অজন্তীয় সব কিছুই না, যে দেখো ছবিটা ছবি হয়েছে কিনা, কিন্তু দেখবার দৃষ্টি কই আমাদের। অর্থাৎ এটাই একমাত্র কথা, ছবিটা ছবি হয়েছে কিনা, যে ছবিটা ছবি দেখবার জন্য যে দৃষ্টির শিক্ষা দরকার সেটা কিন্তু আমাদের দেশের আমাদের দেশের মানুষের মধ্যে তো হয়নি। এখন অনেকটা হয়েছে, এত শিল্পকলা ছাত্রছাত্রীরা এসছেন, শিল্পকলা সম্পর্কে আমাদের ধারণা অনেকটা বদলেছে। তবুও হয়তো সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু রয়ে গেছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু সেই সময় 1930-এ দাঁড়িয়ে 1940 রবীন্দ্রনাথের মৃত্যুর সময় 40-এও রবীন্দ্রনাথের ছবিকে নিয়ে প্রচুর সময় একমাত্র
যামিনী রায় একটা আর্টিকেল লিখেছিলেন, সেটা রবীন্দ্রনাথ পড়ে খুব ভালো বলেছিলেন। আর নন্দলাল একটা মুখোমুখি আলোচনা করেছিলেন কলাভবনে, সেটা রবীন্দ্রনাথ শুনে বলেছিলেন, "বাহ! বেশ বলেছ।" এইরকম কিছু রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ নিজে নিজের ছবির প্রশংসা উনি শুনে যাওয়ার মতন সৌভাগ্য ওনার হয়নি, একমাত্র যামিনী রায়ের একটা আর্টিকেল ছাড়া। সুতরাং রবীন্দ্রনাথ যে খুব বেশি আমাদের দেশের দর্শকের কাছে অভিনন্দিত হয়েছিলেন, সেইটা বলবার কোনো অবকাশ আমাদের নেই। সুষমদা, আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, সেটা হলো রবীন্দ্রনাথের সামগ্রিক যে ছবি, আপনি আপনার আলোচনায় বললেন যে বিদেশে যে সমস্ত ছবিগুলি ছিল সেগুলি কিছু কিছু ফিরিয়েও আনা হয়েছে। তো মোটামুটি ভাবে আমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছি যে প্রায় ১৬০০ মতো ছবি রয়েছে, কি তারও কি বেশি ছবি হ্যাঁ, আছে? হ্যাঁ, উনার ছবি উনি নিজেই বলছেন বা দেখা যাচ্ছে মোটামুটি ২৫০ মতো ছবি আছে। ২,৫০০ মতো ছবি আছে। উনি নিজেই বলছেন, "করতে, করতে ২,৫০০ ছবি এঁকে ফেললুম", এরকম বলছেন। কিন্তু বিশ্বভারতীতে আছে এরকম ১৬০০ মতো ছবি। রবীন্দ্র ভবনেই আছে, কলা ভবনে আছে ১০০ মতো ছবি। ন্যাশনাল গ্যালারির মডার্ন আর্টে আছে ১২৫টা ছবি। রবীন্দ্রভারতী সোসাইটিতে, রবীন্দ্রভারতী মিউজিয়ামে এরকম কিছু ছবি। লেডি রানুর কাছে ৩৬টা ছবি আছে, লেডি রানুর একাডেমি অফ ফাইন আর্টসে। সব মিলিয়ে এরকম এবং বিদেশের গ্যালারিতে কিছু ছবি এবং কিছু ছবি পার্সোনাল কালেকশনে আছে। সব মিলিয়ে ২৩০০ ছবির সন্ধান এমনিই পাওয়া যাচ্ছে। আর বাকি ২০০ ছবি হয়তো এলোমেলোভাবে অনেকে কালেক্ট করেছেন। মুকুল বিভিন্ন সময় এক্সিবিশন যখন হচ্ছে, তখন তো উনি বিশ্বভারতীর অর্থের কষ্টের জন্য ছবি বিক্রি করতে গিয়েছেন। আমেরিকাতেই উনি ভেবেছিলেন ছবি প্রচুর বিক্রি হবে। উনি বলছেন যে, "রথি, তোদের আর বিশ্বভারতীর জন্য টাকার জন্য টাকার জন্য চিন্তা থাকবে না। আমার ছবি", উইলিয়াম আরিয়ামস বলছেন, "দারুণ বিক্রি হবে। ভীষণ, নিউ ইয়র্কে দারুণ বিক্রি হবে।" অথচ তখন মন্দা, আমাদের এই যে ৮ সালে আমরা যে মন্দা পেলাম, সেই মন্দা ঠিক শুরু হয়েছিল আমেরিকার সেই সময় যুদ্ধের বাজারের পরের মন্দা। সেই মন্দার জন্যে ছবি একদম বিক্রি হয়নি। খুব গোটাকয়েক বিক্রি হয়েছিল। তাও সেখানে আমরা যদি খেয়াল করে দেখি, রবীন্দ্রনাথকে গিয়ে কবিতা বলতে, গ্যালারিতে বসে ওনার ছবিতে এর জন্য রবীন্দ্রনাথকে কবিতা বলতে বসবার জন্যে কেউ বলেছিল, রবীন্দ্রনাথ বসেননি। অমিয় চক্রবর্তী একটা ফিলাডেলফিয়াতে একটা গ্যালারিতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেছিলেন। মানে রবীন্দ্রনাথকে এতখানিটাই ছবির সঙ্গে নিজেকে উপস্থিত থাকতে হচ্ছিল। প্যারিসেতে উনি ছিলেন, প্যারিসেতেও নিজে উপস্থিত ছিলেন, প্রথম এক্সিবিশন, সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু আমেরিকাতে ছবির বিক্রি একদম ভালো হয়নি। জার্মানিতে বিক্রি হয়েছিল খুব সামান্য। একটা ছবি সম্প্রতি ক্রিস্টির অকশনে উঠেছে, আমরা দেখতে পেলাম, কাগজে দেখলাম। আর বিক্রি একদম ভালো হয়নি। ফলে ওনার সমস্ত ছবি ট্রাঙ্কে করে সেই সময়ের কুরিয়ার সার্ভিস যারা ছিল, সেই সময় বিদেশি ওই থেকে মাধ্যমে ফিরে আসে। সেও অনেক ঝামেলা, কাস্টমসের হয়রানি, রবীন্দ্রনাথ ভীষণ হয়রানি হচ্ছেন। কিন্তু ছবি ফিরে এসেছে সব। রবীন্দ্রনাথ ছবি বিক্রি একেবারেই হয়নি। এবং রবীন্দ্রনাথ সেখানে রেগে গিয়ে বলছেন যে, বস্টনে যখন বিক্রি হচ্ছে না, উনি বলছেন যে, বস্টন হচ্ছে আসলে ইংল্যান্ডে ভালো কখনো হয়নি। ইংল্যান্ডে কখনো আধুনিক ছবির বিস্তার ঘটেনি। ইংল্যান্ডে একটুখানি একাডেমিক আর্টের পক্ষপাতী, একটু রিয়েলিস্টিক আর্টের পক্ষপাতী। রটেনস্টাইনের রয়্যাল কলেজ অফ আর্ট বরাবর, যে কারণে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ বা ওদের যে আমাদের দেশে যে আর্ট কলেজগুলো করেছে, তারা সব একাডেমিক আর্ট তৈরি করেছেন। আধুনিক আর্ট তারা ইংল্যান্ডে অনেক পরে হয়েছে। রবীন্দ্রনাথ তাই বলছেন যে, বস্টন হচ্ছে ইংরেজদের আঁচল ধরা, ওরা আধুনিক নয়, তাই জন্য ছবিগুলো বলছেন ছবিগুলো ভালো ওরা বুঝতে পারলো না। কিন্তু সেই সময় আসলে হলো কি, ছবির আমাদের আর্থিক মন্দার জন্য রবীন্দ্রনাথের ছবি কেনাটাই খুব হয়ে গেছে। ছবি কেনাটা হচ্ছিল না। ফলে রবীন্দ্রনাথের ছবি ভেবেছিলেন যে বিশ্বভারতীর সমস্ত অর্থকষ্ট চলে যাবে বিয়েতে, কিন্তু সেটা হয়নি। খুব দুঃখের কথা, রবীন্দ্রনাথকে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হয়েছে। তো ঠিক আছে। আমাদের আলোচনা হ্যাঁ, প্রায় ২ ঘন্টার মতো হতে চললো। ১ ঘন্টা হ্যাঁ, ৫০ মিনিট হ্যাঁ, হয়ে অনেক। গেল। হ্যাঁ, তো আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই সুষমনদা। হ্যাঁ, আমরা তো অনেকদিন ধরে সুষমনদার ডেট পাওয়ার চেষ্টা করছি। বারে ডেট পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এক্সিবিশনে তাকে চলে যেতে হয়। হ্যাঁ, সময় দিতে হয়। তবুও যে তিনি শেষমেশ আমাদের সময় দিয়েছেন, আমরা আ সে বিষয়ে তাকে
অবশ্যই কৃতজ্ঞতা জানাই। আমাদের খুব তাড়াতাড়ি দেখাও হবে আশা করি, এবং আমাদের অবগাহনের যারা গবেষক আছেন, যারা মানুষজন রয়েছেন, তাদের সকলের তরফ থেকে তাকে অনেক অনেক আমরা শুভেচ্ছা জানাই, আন্তরিকতা জানাই। দাদা তো প্রণাম নেন না, প্রণাম নিলে যোগাযোগ রাখবেন না বলেছেন। না, আমি সকলকে বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো। অরিন্দ্রকেও বলছি অনেকটা সময় নিয়ে ফেলেছি, সুতরাং আর এবার মনে হয় বিয়ে করে দেওয়া ভালো। এবার আমরা ওকে। অরিন্দ্র, হ্যাঁ, অবগাহন পত্রিকা আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বলা হয়ে গেছে। আপাতত এই নমস্কার জানিয়ে শেষ করছি। সকলকে ঠিক আছে? শুভরাত্রি এবং শারদীয়ার হ্যাঁ আগাম শুভেচ্ছা। শুভেচ্ছা। ঠিক আছে, নমস্কার। আপনাদেরও সকলকে শুভেচ্ছা জানালাম।